আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আচ্ছা, ক্লাস দেরি হয়ে গেছে একটু না? আচ্ছা আচ্ছা, তো ইন্ট্রো দিয়ে নেই। রবি 10 মিনিট স্কুল কর্তৃক আয়োজিত এইচএসসি 2022 ক্র্যাশ কোর্স প্রোগ্রামে সবাইকে স্বাগতম। এখন বাজে রাত 9টা বেজে 45 মিনিট। আমাদের ক্লাসটা শুরু হওয়ার কথা ছিল রাত 9টা বেজে 30 মিনিটে, কিন্তু আমার এখানে ইন্টারনেটের অবস্থা যাচ্ছে তাই। তারপর আলহামদুলিল্লাহ ক্লাস যে ক্যান্সেল করতে হয় নাই, তার জন্য আল্লাহর কাছে অনেক ধন্যবাদ, কারণ আজকের ক্লাসটা অনেক স্পেশাল হবে। আই গেস অনেক লেন্দিও হতে পারে যদি তোমরা থাকো। তোমরা যদি 5 জনও থাকো, আমি ভাবছি আজকে ক্লাসটা লেন্দি করব। তারপরে বাকিরা রেকর্ডেড দেখে নিলে আই ডোন্ট কেয়ার, বিকজ আই ডোন্ট লাইক 55 মিনিটস 50 মিনিট ক্লাস। এটা আমার কাছে বিরক্ত লাগে আর কি, যে 50 মিনিট 55 মিনিট ক্লাস যেন তেন ভাবে যা ইচ্ছা তা বলে দিয়ে গেলাম। ভাল লাগে না আর কি, বুঝছো? তো ভাবতেছি হচ্ছে আজকে একটু লেন্দি ক্লাস করব। যাদের যাদের দম আছে তারা থাকবা, যাদের নাই তারা কোনো প্রবলেম নাই বাবা, রেকর্ডেড ক্লাস দেখে নিবা। আর খুবই দুঃখিত, প্রথমতই সরির জন্য, এই জন্য সরি যে একটু দেরি হয়ে গেছে। তো সবাইকে একটু আসতে দাও, ঝাঁকে ঝাঁকে সবাই আসুক। ঝাঁকে ঝাঁকে আসার পরে ইনশাল্লাহ আমরা ক্লাসটা শুরু করব। আর লাস্টের দিন ক্লাসটা নিতে পারি নাই, তার জন্য অত্যন্ত দুঃখিত। তোমাদের সবার খুব প্রিয় আপু ক্লাস নিছে, আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম যেন ক্লাসটা উনি নেয়। কারণ হচ্ছে আমি লাস্ট 2 দিন 10 মিনিট স্কুলের অফিসে ছিলাম কিছু ভিডিও শুট করার পারপাসে। তো রাত দিন শুট করছি, তো মানে রাত্রেও ঘুমাই নাই। তো 2 দিনে প্রায় 8টা 9টা ভিডিও শুট হয়েছে। তো প্রত্যেকটার জন্য একটু প্রিপারেশন টাইম, মাঝখানে আবার টুকটাক কিছু ক্র্যাশ কোর্সের ক্লাসও ছিল 1 2 দিন। তো সব মিলে একটু ঝামেলায় ছিলাম, এই জন্য আর গতকাল এসে ক্লাস নিতে পারিনি। গতকাল ক্লাসের কোনো এনার্জি ছিল না। এই হচ্ছে অবস্থা আর কি। হ্যাঁ, সবাই আসো ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, ভেরি গুড। ঘুম আসলে তো কিছু করার নাই, কারণ আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা করব এটা অনেকে শুধুমাত্র তোমাদেরকে ওই বোর্ড কোশ্চেন আইনা অ্যান্সার বলে দিবে আর কি, যে এইটা হচ্ছে এইটা, ওইটা হচ্ছে এইটা। তবে আমি তোমাদেরকে সাথে করে নিয়ে, যাতে তুমিও নিজেকে ইমপ্রুভ করতে পারো, অ্যাজ ওয়েল এজ নিজেকে কোয়ালিটিফুল একটা স্টেটে নিয়ে যেতে পারো, সেরকম করে আমরা চেষ্টা করব। আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং তোমরা আমার সাথে সাথে চইলো। তাহলে দেখবা যে তোমরা বুঝতে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে, অনেক ইন্ট্রোডাকশন হইলো, অনেকে আসছে, তোমরা অলরেডি দেখতে পারতেছো যে টপিক, আমি যদি একটু বড় করে লিখি, আমাদের টপিক হচ্ছে কি? আমাদের টপিক হচ্ছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস অর গ্যাপস উইদাউট ক্লুজ এন্ড উইথ ক্লুজ। মনে রাখতে হবে যে তোমাদের এইচএসসি তে ইংলিশ ফার্স্ট পেপারে উইদাউট ক্লুজের নাম্বার হচ্ছে 10, বেশি না, কত? 10। আর উইথ ক্লুজের নাম্বার হচ্ছে কত? উইথ ক্লুজের নাম্বার হচ্ছে 5। কত? 5। সো এগুলা পাওয়া খুবই ইজি। আবার বাংলাদেশের মতো যদি ক্যালকুলেশন ভুল করো, মানে র্যাঙ্ক টার্নার পিচ বানায় নিজেই যদি ধরা খাও, তাহলে কিন্তু আবার এই 15তে 10 পাওয়াটাও জটিল হয়ে দাঁড়ায়। সো আমরা জানবো যে কিভাবে আমরা ফিল ইন দা ব্ল্যাঙ্কস বা গ্যাপস গুলোকে পড়তে পারি। তার জন্য যে জিনিসগুলো আমাদের লাগবে, আমাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে জানতে হবে। কি জানতে হবে? আমাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে জানতে হবে। স্পেশালি আমাদেরকে জানতে হবে হচ্ছে কোনগুলোর ব্যাপারে? আমাদেরকে জানতে হবে নাউন, আমাদেরকে জানতে হবে অ্যাডজেক্টিভ, আমাদেরকে জানতে হবে অ্যাডভার্ব, আমাদেরকে জানতে হবে ভার্ব, প্রিপোজিশন। এগুলা সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকতে হবে, মানে একদম 100% ধারণা থাকতে হবে। যদি খুব ভালো পরিমাণ ধারণা থাকে, এবং এইগুলোর সাথে সাথে এগুলোর কি থাকতে হবে, এগুলোর ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচও জানা লাগবে। কি জানতে হবে বাবা? বাবা জানতে হবে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ একটা ওয়ার্ডের বিভিন্ন ফর্ম আমার জানতে হবে। আমার জানতে হবে যে একটা ওয়ার্ড নাউন যদি অ্যাবিলিটি হয়, তাহলে এটার অ্যাডজেক্টিভ হবে কি? এটার অ্যাডজেক্টিভ হবে এইবল। আর এইটার আবার অ্যান্টোনিম হবে আনএবল। অ্যান্টোনিম হবে আনএবল। আবার এটার ভার্ব হবে এনেবল। ভার্ব কি হবে? ভার্ব হবে এনেবল। আর এইটার হচ্ছে অ্যাডভার্ব হবে এইবলি।
সো এগুলো সম্পর্কে আমি তোমাদেরকে টুকটাক আগে বলেছি, এমন যে বলি নাই যে এমন কিছু না, বলেছি তোমাদেরকে। এবং আমি তোমাদেরকে বলি, যদি তোমরা আসলেই মনোযোগ দিয়ে পড়াশোনা করতে চাও, তোমরা যদি আসলে ভালো করতে চাও, এই ক্লাসগুলোকে অনেক মনোযোগ দিবা, মনোযোগ সহকারে দেখবা। আই ডোন্ট কেয়ার ইফ ইউ আর ইন লাইভ অর নট, বাট আই উইল রিকোয়েস্ট ইউ গাইস টু সামহাউ গো থ্রু দ্য ক্লাস, ওয়াচ দ্য ক্লাস রেকর্ডেড অ্যাট লিস্ট। এটা তোমাদের উপর ডিপেন্ড করে। আর যদি মনে করো না, উই হ্যাভ বেটার ডেজ, বেটার টিচার্স এন্ড বেটার facilities, then you may opt out, no problem whatsoever. And those who were commenting আজকের ক্লাসটা হবে না, বন্ধ করে দিবে, I dare you to comment such things again, ঠিক আছে? এগুলো করবা না, ঠিক আছে? এগুলো করলে কোনোদিন লাইফে কিছু শিখতে পারবা না। আগে বুঝবা যে কার ক্লাস করার ইচ্ছা কতটুকু। তো তোমার এই ভাইয়ার ক্লাস করার ইচ্ছা অনেক বেশি এবং ক্লাস করানোর ইচ্ছা অনেক বেশি। সো এই জন্য তোমরা আমাকে পাবাই, একটু একটু প্রবলেম হতেই পারে। সো ডোন্ট গেট ওভারলি ফ্রাস্ট্রেটেড এভরি টাইম, ঠিক আছে? এটা করার চেষ্টা করবা না, এটা করে নিজেকে গাধা পরিচয় দেওয়ার চেষ্টা করবা না। চলো, তারপরে যে জিনিসটা জানতে হবে, যে পার্সু স্পিচের ইন্টারচেঞ্জের সাথে সাথে যে জিনিসটা তোমাদের অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে আর্টিকেল। তোমাদেরকে আর্টিকেল সম্পর্কে একটা ভালো জ্ঞান রাখতে হবে। কি করতে হবে? তোমাদেরকে আর্টিকেল সম্পর্কে একটা ভালো জ্ঞান রাখতে হবে। অর্থাৎ তোমরা যদি আর্টিকেল সম্পর্কে ভালো জানো, তাহলে এই ফার্স্ট পেপারের উইথ ক্লোজ উইদাউট ক্লোজ তোমার জন্য কোনো ম্যাটারই করবে না, তোমার জন্য কোনো ম্যাটারই করবে না, ঠিক আছে? তোমাদের জন্য কোনো প্রকার ম্যাটারই করবে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে অবভিয়াসলি ভোকাবুলারি। ভোকাবুলারিতে তোমার একটা ভালো হাত থাকতে হবে এবং তার জন্য সিন প্যাসেজ গুলোর কোনো বিকল্প নাই। তোমাদেরকে বারবার বলছি, সিন প্যাসেজ খুব ভালো মতো পড়তে হবে। আর ভোকাবুলারি গুলো তুমি আক্ষরিক অর্থ না জানো, ইউ মে নট অ্যান্সার দ্য মিনিং অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ড। কিন্তু তুমি আক্ষরিক অর্থ না জানলেও কি জানতে হবে? আক্ষরিক অর্থ না জানলেও জানতে হবে হচ্ছে, জানতে হবে ভাবগত অর্থ, ঠিক আছে? আছে না, বলো না তোমরা অনেকেই, মানে এটা হইতে পারে, মানে আমি এটা জানি না, কিন্তু আমার মনে হইতেছে এই ওয়ার্ডটার অর্থ এরকম। হ্যাঁ, মানে আমি একটা ওয়ার্ড বললাম এনথুজিয়াস্টিক, এখন তুমি বলছো এনথুজিয়াস্টিক, ব্যাপারটা বুঝি, মানে এনার্জেটিকের সাথে খুব তাল মেলানো যায় এই ওয়ার্ডটাকে, এনার্জেটিক, এনথুজিয়াস্টিক, মানে খুব প্রফুল্ল থাকে। এই যে ভাবগত ব্যাপারটা, এই ভাবগত ব্যাপারটা থাকলেও তোমার চলবে। হুবহু যদি তুমি কোনো একটা শব্দের ডিরেক্ট অর্থটা নাও রাখতে পারো, মনে থাকতে নাই পারে, এত এত বই, এত এত সূত্র, এত এত ম্যাথস, এত এত ফিন্যান্স, এত এত ওই যে তোমার ইসলামিক স্টাডিজ, ইকোনমিক্স, এগুলো শেষ না করে তুমি হয়তো ইংলিশ দু একটা ওয়ার্ড নাও মনে রাখতে পারো, ইট ইজ ওকে, টোটালি ওকে। কিন্তু ভাবগত অর্থটা কাছে রাখতে হবে। যে যত বেশি ভাবগত অর্থ কাছে রাখবা, সে তত বেশি মনে করে এই উইথ আর উইদাউট ক্লুসে কি করতে পারবা? সার্ভাইভ করতে পারবা ইনশাল্লাহ। নিজে নিজে দেখা লিখলে বা প্রশ্ন আউট হয়ে গেলে সেই ব্যাপারে আমি কোনো তথ্য বলতে পারবো না, তার জন্য আমার কোনো তথ্য নেই বা সেইটার ব্যাপারে আমার কিছু বলার নেই। তো আক্ষরিক অর্থ না জানলেও জানতে হবে কোনটা? ভাবগত অর্থগুলো, ঠিক আছে? ভাবগত অর্থ জানতে হবে, যাতে করে কি হয়, যাতে করে আমি বুঝতে পারি যে আমার এখানে কোন শব্দটা বসানো উচিত। আর আরেকটা জিনিস লাগবে এগুলোর সাথে সাথে, সেটা হচ্ছে যে আমার প্রচুর প্র্যাকটিস করা লাগবে। কি করা লাগবে? আমার প্রচুর পরিমাণ প্র্যাকটিস করা লাগবে, ঠিক আছে? প্র্যাকটিস, কি প্র্যাকটিস করব বাবা? বাবা প্র্যাকটিস করবা হচ্ছে বোর্ড কোশ্চেন। কি করবা? প্র্যাকটিস করবা হচ্ছে বোর্ড কোশ্চেন, অ্যাটলিস্ট 2015 থেকে 2019 সর্বশেষ যে বছরে পরীক্ষা হয়েছিল। সো এই বোর্ড কোশ্চেন গুলো প্র্যাকটিস করলে, প্লাস হচ্ছে তোমার কিছু ক্যাডেট কলেজের কোশ্চেন, ক্যাডেট কলেজ, আর বাংলাদেশের টপ 20 কলেজ, বাংলাদেশের বিভিন্ন বিভাগ ওয়াইজ, ঠিক আছে? তার সাথে সাথে আমি আরেকটা জিনিস ইনক্লুড করার চেষ্টা করব, বিকজ I now can understand easily that you guys do not have proper knowledge about subject verb agreement. একটু আগেও আমাকে একটা মেয়ে মেসেজ দিল, আমাকে বলতেছে আমি নাকি বলেছি যে প্লুরাল সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব হয়। কেমন একটা কথা বলো, প্লুরাল সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব হয়, এই কথা যদি আমি বলি তাহলে কি তোমরা আমার কাছে পড়তে আসবা? তা আমি খুব একটু মানে একটু অ্যালার্ট হইলাম, আমি বললাম আমি তো এরকম কোনো কথা বলিনি, তুমি আমাকে আগে প্রুফ দেখাও যে কোন ভিডিওতে আমি এটা বলছি যে প্লুরাল সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব হয়।
তখন সে কাচুমাচু করে বলতেছে যে না না ভাই আসলে আমারও তো সঠিক জানা নাই, তবে আমি ভিডিওটা ট্রাই করবো বের করার। আমি বললাম যে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ তুমি সারা জীবনও ভিডিও ট্রাই করতে পারবে না, বের করতে পারবে না। কেন? কারণ এরকম কোনো কথা আমি বলি নেই। তো যাই হোক না কেন, আমাদের বেশিরভাগেরই একটা ভয় থাকে ভাইয়া, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সেটা হচ্ছে কি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সো এইটাও আমি ইনশাল্লাহ দেখাবো। দেখো, গ্রামার ব্যাপারটা হচ্ছে কি, কতগুলো সূত্র আর নিয়ম আমি যদি তোমাদেরকে দেখায় পড়াই দেই তাহলে কিন্তু তোমরা বুঝবা না বাবা, বা আমি যদি লেখা তোমাদেরকে পড়াই দিই সারা জীবনও বুঝবা না। এর সাথে কিছু কথা বলতে হবে। প্রত্যেকটা সূরার, যারা আমরা মুসলিম আছি, আমাদের কি শানে নুজুল আছে না, এগুলো প্রত্যেকটা একটু ব্যাকগ্রাউন্ড আছে, একটু ব্যাকগ্রাউন্ড বলতে হবে। ব্যাকগ্রাউন্ড না বলবে, ঠাস ঠাস করে শুধু সূত্র যদি পড়াই দেই, সারা জীবনও তুমি কিছু করতে পারবে না। কথাটা বুঝো নাই? তার মানে এখানে পড়ার উদ্দেশ্যটাই তোমার কি? বৃথা, বতে বৃথা। সো অনেকে আমার মেসেজ দাও যে ভাইয়া গ্রামারের এই এই পার্টটা দেখান, এই এই প্র্যাকটিস সেশনটা আপনি নেন। তো যাই হোক, যে যেই প্র্যাকটিস সেশন নেই না কেন, এটাতে কোনো ম্যাটার করে না। ম্যাটার করে তুমি কতটুকু পড়ছো। আর আমি তোমাদেরকে বলে দেই যে আমি চেষ্টা করব যে আমাদের গ্রামারের উপর যে ওভারঅল কোনো একটা কাজ হইলে, তোমরা যদি চাও আমি তোমাদেরকে গ্রামারের উপর ওভারঅল আরো কিছু টপিকের উপর আমি তোমাদের প্র্যাকটিস সেশন করাই দিব, আল্লাহ যদি আমরা বাঁচায় রাখে। আর তোমরা যদি একটু সহনশীল হও আর কি। আর যদি সহনশীল না হও তাইলে কোর্স থেকে আমি চলে যাবো ভাবতেছি। কারণ তোমাদের ভিতরে কোনো সহনশীলতা দেখতেছি না আজকাল। অনেকে অনেক কিছু আর কি, হ্যাঁ, অনেক সহনশীলতা। ঠিক আছে, ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা স্যার, সরি ফর ডিস্টার্বিং, কিন্তু আমাদের ইংলিশ অ্যাসাইনমেন্ট দেয় নেই। আচ্ছা, অ্যাসাইনমেন্টের ব্যাপারটা কি শোনো। অ্যাসাইনমেন্টের ব্যাপারটা কি, সরকার বলছিল যে তোমাদের ইয়া করতে হবে অ্যাসাইনমেন্টের। আমি খুবই দুঃখিত, অ্যাসাইনমেন্ট ওয়ার্ডটা ইউজ করা আমাদের নিষিদ্ধ আছে। যদি অ্যাসাইনমেন্ট ওয়ার্ড ইউজ করি, ওই যে আমাদের নফেল সাহেব আছেন, নফেল স্যার হচ্ছে আমাকে বাইদা নিয়ে যাবে। তারপরে আইমান ভাই তো আছেই, তোমাদের ওই যে অপার অপার আছে, তোমাদের অপার ভাই, ও ও হচ্ছে আমাকে মানে বকা দিবে, বলবে ভাইয়া আপনি অ্যাসাইনমেন্ট ইয়া করতেছেন কেন। তোমাদেরকে গাইডলাইন দেওয়ার কথা রয়েছে, এবং 7th উইকের গাইডলাইনটা খুবই খুবই ইজি একটা গাইডলাইন। এর চেয়ে সহজ কোনো কিছু হইতে পারে না, রাইটিং আর স্পিচ। তারপরেও তোমাদের এটার মডেলটা আমি রেডি করছি, আজকে রাত্রে প্রসেস হচ্ছে, পায়া যাবে তোমরা ইনশাল্লাহ। আর দেখে দেখে লেখার অভ্যস্ত তৈরি করো না। আর দিয়ে লাভ নাই, কলেজে জমা দিয়ে দিব, এটা তোমার কাজ, এটা তোমাকে সম্পন্ন করতে হবে বাবা। কথাগুলো শুনতে খারাপ লাগবে, কিন্তু এইটাই সত্য। আর আমি যখন তোমাদের বয়সে ছিলাম, আমরাও সত্য কথা বা সঠিক কথা শুনতে আগ্রহী ছিলাম না, খারাপ লাগতো, মনে তো গুতাচ্ছে কেউ। ঠিক আছে, তবে টেনশন নিও না, আমরা দিয়ে দিব। ঠিক আছে, তবে অ্যাসাইনমেন্টের আর তেমন কোনো প্রয়োজন তোমাদের পড়বে না। এই যে 8th উইকের অ্যাসাইনমেন্ট দিয়ে দিছে, বাংলা আর কি কি জানি আছে, করে ফেললে শেষ। তোমরা একটু পড়াশোনায় মনোযোগ দাও, অ্যাসাইনমেন্টের চ্যাপ্টার শেষ, অ্যাসাইনমেন্টের খেলা শেষ, এখন আসল খেলা শুরু। এই খেলা যদি এই মনে করো নাটকীয় ভাবে কলেজ বন্ধ হয়ে গেল আবার, নাটকীয় ভাবে, তারপরেও তোমাদের পরীক্ষা হবে। কারণ সব কিছু চিন্তা করে, আন্তর্জাতিক প্রেসার, হ্যাঁ, ডোমেস্টিক প্রেসার, সবকিছু চিন্তা করে আর স্কুল কলেজ বন্ধ রেখে এই যে মানে অনলাইনে যে ক্লাস না হওয়ার যেই একটা কি জানি চলে, তোমরা বলো, তোমরাই তো বলো, তামাশা, এটা আর চলবে না। ওকে, ঠিক আছে, ডান। ওকে, অনেক কথা বললাম, আর কোনো কথা নাই। ভাইয়া ন্যারেশন কানেক্টরস এগুলোর ক্লাস হলে ভালো হবে, চিন্তা করো না, ভাইয়া আসি, ভাইয়া আসি ইনশাল্লাহ, টেনশন নাই। ওকে, অ্যাসাইনমেন্টের কাজ শেষ, অ্যাসাইনমেন্ট নিয়ে আর টেনশন করার দরকার নেই, অ্যাসাইনমেন্টের ক্লাস শেষ, উইক 8 পর্যন্ত অ্যাসাইনমেন্ট দিয়ে দিও। এখন আসো আমরা একটু পড়াশোনায় আসি, চলে আসি। মনোযোগ দাও, মনোযোগ দাও। আকর্ষণটা এখানে আনো, আকর্ষণটা এইখানে আনো। ঠিক আছে, আনছো আকর্ষণটা, আনছো? বলো আমার, আকর্ষণটা আনছো? আকর্ষণটা এইখানে আসো। দেখো আমি কতগুলো শব্দ লিখি, দেখো তো পারো কিনা। ড্যাশ, একটু দেখো পারো কিনা। কতগুলো শব্দ লিখছি। ওকে, আমরা লিখি, একটু দেখো পারো কিনা। ড্যাশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কি বলেছি? ড্যাশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। হিজ আইডিয়া is really dash। তারপরে ভাবো যে আমরা লিখি যে হি 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 really thinks dash।
তারপরে ধরো আমরা কি লেখা যায়, আমরা লিখি যে হি ক্যান ড্যাশ ইট। আসো একটু দেখি, এই যে আমাদের কিছু ঘটনার কথা আমরা লিখেছি। ভাইয়া কেন লিখেছেন, ভাইয়া কেন লিখছি এখনই বলতেছি। আমরা যখন গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস করতে যাই আমাদের এইচএসসি এক্সামে একটা প্যাটার্ন আছে। প্রথম প্যাটার্নের কথাটা বলি, ইংলিশ ফার্স্ট পেপারে যখন এই ধরনের টপিকগুলো আসে, প্রথম যেই ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আমাদের যেই সিন প্যাসেজ গুলো আছে এইটা একটা গুরুত্ব রাখে। যদিও তোমাদের এই যে এইচএসসি 2022 তোমাদের শর্ট যে সিলেবাস এটা দিয়েছে সেখানে লেখা আছে যে উইদাউট ক্লুজ উইথ ক্লুজ আনসিন প্যাসেজ থেকে আসবে। তার মানে এইটা একটা ইন্ডিকেটর, এটাকে আমরা একটা মোটামুটি ইন্ডিকেটর হিসেবে ধরে নিতে পারি যে হয়তোবা আমাদের যে সিন প্যাসেজ গুলো আছে আমাদের ইংলিশ ফর টুডে বইয়ের, হয়তোবা সেই বই থেকে এবার কোশ্চেন নাও আসতে পারে কোনো বোর্ডে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এরকম তো সিলেবাস লেখার সময় অনেক কিছুই লেখে কিন্তু পরবর্তীতে চেঞ্জ হয়। সো এই যে ব্যাপারগুলো লিখে রাখছে বা লেখে যাই করছে এইটা নিয়ে এত চিন্তা করার কিছু নাই। তাহলে অনেকে আসো যারা হচ্ছে ইংলিশ ফর টুডে বইটা এখনো পড়ো না। আমি ইবিআই কোর্সেও দেখেছি, আমি সেখানে ফার্স্ট পেপার ক্লাস নেই। সো আমি দেখেছি অনেকের ভিতরে এই একটা টেন্ডেন্সি যে আমরা ফার্স্ট পেপার বই পড়বো না, আমাদের এই বই পড়ার দরকার নাই, এই বই পড়লে আমি অনেক বেশি আনস্মার্ট হয়ে যাব, তাই না? এই বই পড়লে তুমি আনস্মার্ট হয়ে যাবা। আমি তোমাদেরকে বলি, এই বইটা যেই ছেলেমেয়েরা না পড়ে উঠতেছো তারা লাইফে অনেক বড় একটা ধাক্কা খাইবা খুব দ্রুত, খুব টেনশন করো না। এইচএসসি তেও ধাক্কা খাবা, আর পরবর্তীতে অনেক জব, তারপর হচ্ছে বিভিন্ন দৌড়াবা, রাইট? কেউ কেউ অনেক ব্যাংকার হওয়ার ট্রাই করবা, কেউ অনেক কিছু হবা, তখন ধাক্কা খাবা। ওই যে বললাম সত্য কথার কোনো কি নাই, সত্য কথার ভাত নাই, সত্য কথা খারাপ লাগে। সো আজকে কিছু সত্য কথা বলবো, ভালো নাও লাগতে পারে তোমাদের। সো ধাক্কা খাবা খুব ভালো মতো। সো সেই ধাক্কা যদি খাইতে না চাও তাহলে কি করবা, এই যে আমাদের ক্র্যাশ কোর্সের ক্লাসগুলোর সাথে সাথে তোমরা একটু নিজেদেরকে গড়ে তোলার সময় দিবা। শুধু শুধু বলবা না যে প্রভাব এটা করেন নাই কেন, রেজাল্ট ভাই এটা করে নাই, আপনি এটা করাই দেন, বা রেজাল্ট ভাই এটা করেন, অমুক সেটা করে নাই, তমুক সেটা করেন, এই ধরনের কথা বলবা না প্লিজ। তোমাদের আপু যে গতিতে তোমাদেরকে পড়াচ্ছেন সেইটাকে বুঝো না, সেটা কি বুঝো, সেটা কি তোমরা সময় দাও, এই সময়গুলো তোমরা একটু দিও। এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো, ক্লাসগুলো একটু পড়ো, ক্লাসগুলো সাথে সাথে একটু খাতা কলমে লিখো, ঠিক আছে? শুধুমাত্র শীট গুলো আমি দেখছি তো মেসেজ দেয়, শীট দেন নাই কেন? লেকচার শীট দিয়ে কেউ কোনোদিন কিছু করতে পারে নাই লাইফে? লাইফে লেকচার শীট দিয়ে কিছু হয় না বাবা, লেট মি টেল ইউ, লেকচার শীট দিয়ে কিছু হয় না। সো লেকচার শীটের পিছনে পড়ো না, নিজের লেকচারটা আরেকজনের লেকচার শুনে বিভিন্ন ক্লাস করে, তোমার শ্রদ্ধেয় টিচার যারা কলেজে ক্লাস নেয় তাদের ক্লাসগুলোকে মনোযোগ দিয়ে দেখে 5 মিনিট পড়াক, 15 মিনিট পড়াক, ওই পড়াটাকে পড়ো, ঠিক আছে? সো প্রথম কথা হচ্ছে এই বইটা যতটুকু পড়াবো বা পড়াচ্ছি আমরা, এই বইটা পড়বা, এই বইয়ের প্রত্যেকটা গল্প পড়ার চেষ্টা করবা। ভোকাবুলারি ইমপ্রুভ করার জন্য এই বইটাই এনাফ, গ্রামার ইমপ্রুভ করার জন্য এই বইটাই এনাফ। একদিন ভাইয়ের কথা মনে পড়বে, ঠিক আছে? একদিন খুব ভালো করে মনে পড়বে। তাহলে যেখানে ছিলাম, তো ব্যাপারটা হচ্ছে আমাদের প্রায় সময় এরকম হয় যে দেখো আমি ক্লু হিসেবে মাত্র একটা ওয়ার্ড রেখেছি, সেই ওয়ার্ডের নামটা কি? কনস্ট্রাক্ট, 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 কনস্ট্রাক্ট। কিন্তু প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে তৈরি করা, প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে তৈরি। তাহলে দেখো প্রথম সেন্টেন্সে আমরা কি, আমরা এইখানে দিয়েছি, আমরা বলেছি যে এইটা ফিল আপ করো। দ্বিতীয় সেন্টেন্সে আমরা শেষে দিয়েছি, তাহলে একবার বাক্যের শুরুতে আরেকবার বাক্যের শেষে। তৃতীয় সেন্টেন্সও আমরা বাক্যের শেষে দিয়েছি এবং চতুর্থ সেন্টেন্সে আমরা বাক্যের মাঝে দিয়েছি। তার মানে কি, একই ক্লুতে আমরা 4 ধরনের শব্দের পরিবর্তন দেখতে চাচ্ছি, আর এটাকেই বলা হয় ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। তাহলে খেয়াল করো, বাক্যের শুরুতে কি বসে বলতো? বাক্যের শুরুতে কি বসে? বাক্যের শুরুতে বসে হচ্ছে নাউন। কি বসে? নাউন অথবা প্রোনাউন অথবা নাউন ফ্রেজ। এই তিনটা আপাতত জানো, মোর দেন এনাফ, তিনটা আপাতত জানো। তাহলে এইখানে কি হবে? এখানে হবে কনস্ট্রাকশন। আমি জানি তোমরা অনেকে অ্যান্সার দিয়ে দিছো, বাট অ্যান্সারের জন্য আমি এটা পড়াচ্ছি না, এটা জাস্ট একটা ওভার ভিউ দিচ্ছি তোমাদেরকে। তাহলে কনস্ট্রাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, am I right? Construction is very important. Okay. His idea is really dash.
এই রিয়েলি কোন পার্টস অফ স্পিচ? এই রিয়েলি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমি যদি না জানি যে অ্যাডভার্বের পরে একটা অ্যাডজেক্টিভ বসতে পারে বা একটা অ্যাডজেক্টিভকে একটা অ্যাডভার্ব প্রিমোডিফাই করতে পারে, তাইলে কিন্তু আমি জানবো না যে আমি এখানে কি বসাবো। তাহলে নিশ্চয়ই আমি এখানে কনস্ট্রাকশন বসাবো না। কনস্ট্রাকশন হচ্ছে নাউন। সো হিজ আইডিয়া ইজ রিয়েলি কনস্ট্রাকটিভ। কি বলবো আমি? আমি বলবো হিজ আইডিয়া ইজ রিয়েলি কনস্ট্রাকটিভ। এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে আমার কি? অ্যাডজেক্টিভ। ওকে, হি রিয়েলি থিংস, তাহলে এইটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এইটা হচ্ছে এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে মেইন ভার্ব। এখন আমরা কি বসাবো? আমি অলরেডি তোমাদেরকে অনেকগুলো সিচুয়েশন বলেছি, যার মধ্যে এক নাম্বার সিচুয়েশন ছিল এরকম যে বি ভার্ব, কারা কারা মনে রাখছো আমাকে বলো, বি ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস মেইন ভার্ব, মনে আছে কি? মনে হয় না কারো মনে আছে। দ্বিতীয় সিচুয়েশনটা হচ্ছে দুইটা অ্যাডভার্বের মাঝখানে একটা মেইন ভার্ব বসতে পারে। দুটো অ্যাডভার্বের মাঝখানে একটা মেইন ভার্ব কি করতে পারে? বসতে পারে। তাহলে দেখো এই যে হচ্ছে মেইন ভার্ব। তাহলে এই যে দেখো হি রিয়েলি থিংস, তারপরে তাহলে কি বসবে? অ্যাকচুয়ালি আমরা অ্যাডভার্ব বসাতে পারি। তাহলে অ্যাডভার্ব কিভাবে বসাবো? আমরা একটা সহজ নিয়ম জানি যে একটা অ্যাডভার্ব যদি বানাইতে হয় আমরা চাইলে এই নিয়মটাকে কি করতে পারি? ইউজ করতে পারি, যে ওইটার অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করে দাও। কি করে দাও? ওইটার অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করে দাও। ঠিক আছে? তাহলে হি রিয়েলি থিংস কি হইতে পারে? আমাদের এখানে আছে কনস্ট্রাকটিভ, তাহলে কি হবে? আমাদের হবে হচ্ছে কনস্ট্রাকটিভলি, যে কনস্ট্রাকটিভলি। আচ্ছা, তাহলে হি ক্যান ড্যাশ কনস্ট্রাক্টিভ। তাহলে তোমাদেরকে আমি রাইট ফর্ম ভার্বস পড়াইছি, আর তোমরা নিজেরাও জানো যে মোডাল ভার্বের পরে কি বসে? মোডাল ভার্বের পরে মেইন ভার্ব বসে। কি বসে? মেইন ভার্ব বসে। তাহলে হি ক্যান কি হবে? কনস্ট্রাক্ট ইট। কি হবে? কনস্ট্রাক্ট ইট। তাহলে বুঝার চেষ্টা করি যে একই শব্দ ক্লু হিসেবে ছিল, কিন্তু শুধুমাত্র শেষে গিয়ে এই শব্দটার কি বসাইলাম? শেষে গিয়ে এই শব্দটার ভার্ব ফর্মটা আমরা বসালাম। তারপরও কিসের পরে? তারপরও আমরা বসালাম হচ্ছে মোডাল ভার্বের পরে। তাহলে এইটা আমাদেরকে কি ইন্ডিকেট করে? আমি কি বুঝাতে চাচ্ছি? আমি বুঝাতে চাচ্ছি এই যে কিছু রুলস, আমি এটাকে রুলস বলি বা আমি পজিশন অফ পার্টস অফ স্পিচ বলি। কি বলি? পজিশন অফ পার্টস অফ স্পিচ, যেটা কিনা পরবর্তীতে তোমার ভার্সিটি অ্যাডমিশনে 100% কাজে লাগবে। তাহলে পজিশন অফ পার্টস অফ স্পিচ, এই যে জিনিসটা, শোনো, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এই 3 নাম্বার পজিশনটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, বুঝার চেষ্টা করো। এই যে ভেরি ইম্পর্টেন্ট, দেখেছো? রিয়েলি কনস্ট্রাকটিভ, দেখেছো? তার মানে কি? তার মানে হচ্ছে এই অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ খুবই কমন। অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ খুবই খুবই কমন। আবারও বলছি, এই অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ খুবই খুবই কমন একটা কি? খুবই কমন একটা পজিশন আমাদের যে কোনো একটা সেন্টেন্সে, পার্টস অফ স্পিচের। আরেকটা কি আছে? আরেকটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে আমি যদি তোমাদেরকে একটা জিনিস লিখি এখানে, ধরো আমি অনেক বড় করে লিখলাম। কি লিখলাম? লিখলাম বাবা হিউজ ইম্পর্টেন্ট। ধরো আমি যখন এই কথাটা লিখবো যে হিউজ ইম্পর্টেন্ট, তাহলে তোমাকে বুঝতে হবে যে আমি অনেক সময় আমরা কথা বলার সময় অনেক কিছু বলে ফেলি, কিন্তু আমরা খেয়াল রাখি না যে আসলে আমাদের এই কথা বলার পরে আমাদের যে ওয়ার্ডস গুলো আমরা ইউজ করে থাকি সেই ওয়ার্ডস গুলো কতটুকু ইফেক্টিভ। যেমন আজকে আমি বলেছি ইফেক্টিভ, এটা কোন পার্টস অফ স্পিচ? ইফেক্টিভ হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। এখন এটার সাথে এলওয়াই যোগ করলেই কি পাওয়া যায়? পাওয়া যায় হচ্ছে অ্যাডভার্ব, ইফেক্টিভলি। ইফেক্টিভলি। এখন একজন আমাকে জিজ্ঞেস করছে, ভাইয়া ইফেক্টিভ আর এফেক্টিভ এর মধ্যে পার্থক্য কি? এখন কথা হচ্ছে ইফেক্ট থেকে ইফেক্টিভ হলেও এফেক্ট থেকে এফেক্টিভ বলে কোনো ওয়ার্ড তৈরি হয় না। এফেক্ট থেকে এফেক্টিভ বলে কোনো ওয়ার্ড তৈরি হয় না অ্যাকচুয়ালি। তাহলে এই ইফেক্টিভ যে অ্যাডজেক্টিভ আর ইফেক্টিভলি অ্যাডভার্ব, এটা তো আমরা ইজিলি বুঝলাম, কিন্তু যেহেতু আমরা চর্চা করি না এই জন্য আমরা ওই যে এফেক্ট আর ইফেক্ট তোমাদেরকে পড়িয়েছি, যে এফেক্ট আর হচ্ছে কি ইফেক্ট, শুধুমাত্র কিসের পার্থক্য আমাকে বলতে পারবা? শুধুমাত্র পার্টস অফ স্পিচের পার্থক্য। পার্টস অফ স্পিচের পার্থক্য।
এখন ইফেক্ট থেকে যখন ইফেক্টিভ হইছে ওরা মনে করে যে না এইটাও একই হবে। তো ইফেক্ট হচ্ছে তোমার নাউন আর এফেক্ট হচ্ছে তোমাদের কি, ভার্ব। এগুলো আগে জানতে হবে। তাহলে হিউজ ইম্পর্টেন্ট বাক্যটা সঠিক না, তোমাকে দুইটা কাজ করতে হবে। আমি যদি কালার চেঞ্জ করি, এইখানে তুমি দুইটা কাজ করতে পারো। এক হচ্ছে এই জিনিসটাকে তুমি লিখতে পারো হিউজলি ইম্পর্টেন্ট। হিউজলি ইম্পর্টেন্ট কেন ভাইয়া? কারণ হচ্ছে এই ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের আগে কি বসে দেখাইছি, অ্যাড ভার্ব। আরেকভাবে কিভাবে করতে পারি ভাইয়া? আরেকভাবে করতে পারো হিউজ ইম্পর্টেন্স। হিউজ ইম্পর্টেন্স কেন ভাইয়া, কিভাবে? কারণ হচ্ছে এইটা হচ্ছে নাউন আর তার আগে কি বসতে পারে, এই হিউজ হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, এটা বসতে পারে। তাহলে দেখো বুঝো, গ্রামার মুখস্থ করে, গ্রামার জেনে, শুধুমাত্র শুধু প্র্যাকটিস করে বড়জোর মুখস্থ রেখে তুমি কতগুলো এক্সাম পাস করতে পারবা, এ প্লাসও পাইতে পারবা, কিন্তু জীবনেও কিছু শিখবা না, ছোট ছোট জায়গায় আটকে যাবা। তাহলে নিজেদেরকে এই ছোট ছোট জিনিস, এটা আহামরি কিছু জিনিস না, এই ছোট ছোট জিনিসগুলো দিয়ে নিজেকে আগে ধার আরো বাড়াও, নিজের ধারটাকে বাড়াও। তাহলে দেখো এই দুই ভাবে লিখতে পারি। তার মানে একটু আগে আমি যে ঘটনাটা বলছিলাম যে আমাদের এই যে 3 নাম্বার আর 4 নাম্বার পজিশনটা, ট্রাস্ট মি, তোমাদের যখন প্র্যাকটিস করাবো সেই দিন আমাকে বইলো, যখন আমি এটা পড়ায় পড়ায় তোমাদেরকে প্র্যাকটিস সেশনে যাবো ইনশাল্লাহ, সেই দিন তোমরা আমাকে বলবা যে ভাইয়া 100% মিল পাইছি কথাগুলো। এগুলো হচ্ছে খুবই কমন পজিশন ভাইয়া, মাত্র 4টা পজিশন না, অনেক পজিশন আছে। এই যে একটু আগে বললাম বাক্যের শুরুতে নাউন প্রোনাউন নাউন ফ্রেজ বসে, এটাও একটা পজিশন। এই যে বললাম বাক্যের শেষে এরকম করে আমাদের অ্যাডজেক্টিভ বসতে পারে, অ্যাডজেক্টিভের 2 ধরনের ব্যবহার আছে, এরকম বহু কিছু আমি তোমাদেরকে জানাবো। ঠিক আছে, ঠিক আছে, আমি বহু কিছু জানাবো। আমি তোমাদেরকে দেখাবো যে অ্যাডজেক্টিভ গুলোকে তুমি 2 ভাবে কি করতে পারো, বসাইতে পারো। অ্যাডজেক্টিভ গুলো 2 ভাবে বসে, কয় ভাবে বসে, 2 ভাবে বসে বাবা। কিভাবে ভাইয়া? এইভাবে বসে। একটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটিভ ইউজ, কি ইউজ, অ্যাট্রিবিউটিভ ইউজ। আরেকটা হচ্ছে প্রেডিকেটিভ ইউজ, কি ইউজ, প্রেডিকেটিভ ইউজ। তাহলে অ্যাট্রিবিউটিভ আর প্রেডিকেটিভ ইউজের পার্থক্য কি ভাইয়া? ভাইয়া পার্থক্য হচ্ছে অ্যাট্রিবিউটিভ ইউজ মানে হচ্ছে যখন অ্যাডজেক্টিভটা নাউনের আগে বসবে সেটাকে আমরা বলবো কি ইউজ, সেটাকে আমরা বলবো এই অ্যাডজেক্টিভের অ্যাট্রিবিউটিভ ইউজ। ঠিক আছে, বুঝতে পারতেছো? তার মানে কি, তার মানে কি, মনে করো আমরা বললাম যে শি ইজ আ বিউটিফুল গার্ল, খুবই ইজি একটা এক্সাম্পল, শি ইজ আ বিউটিফুল গার্ল। তার মানে এই গার্ল হচ্ছে আমার কমন নাউন, তার আগে কে বসছে, তার আগে বসেছে হচ্ছে অ্যাডজেক্টিভ। বুঝে নিলা? ঠিক তেমনি প্রেডিকেটিভ ইউজ, বললাম যে শি ইজ বিউটিফুল, বললাম শি ইজ বিউটিফুল, অর্থাৎ প্রেডিকেটিভ ইউজ হচ্ছে বি ভার্বের পরে, বি ভার্বের পরে যখন কোনো অ্যাডজেক্টিভ বসে সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভের প্রেডিকেটিভ ইউজ। এইটাকে চাইলে তুমি অ্যাম্পলিফাই মানে বর্ধিতও করতে পারো, কি লিখতে হয়, ইজ ভেরি বিউটিফুল। এবং মনে রাখো এইভাবে করেই পরীক্ষায় জাস্ট কি করে, জাস্ট বৃদ্ধি করে সেন্টেন্স গুলোকে। যেমন আমরা বলতে পারি না যে বাংলাদেশ, বাংলাদেশ ইজ অ্যান ড্যাশ কান্ট্রি। ধরো এটা আমাদের উইদাউট ক্লুসে আসছে। এখন আমরা সবাই বুঝি যে বাংলাদেশ হচ্ছে একটা স্বাধীন দেশ, এই জন্য এটা এখানে দিছে। তার মানে আমি জানি, দেখো আমি আমি জানি যে এটা হচ্ছে নাউন, আমি জানি এটা হচ্ছে নাউন, এবং আমি জানি স্বাধীন মানে হচ্ছে ফ্রিডম, বাট ফ্রিডম কথাটা এখানে লেখা যাবে না। তাহলে কি লেখা যাবে, বাংলাদেশ ইজ অ্যান আছে, ও অ্যান আছে, ফ্রি এর আগে তো এ বসতে পারতো, ফ্রি এর আগে সর্বোচ্চ কি বসতে পারতো, এ বসতে পারতো, তার মানে ফ্রিও হবে না। আচ্ছা কি হবে তাইলে, ইন্ডিপেন্ডেন্ট। কেন? কারণ ফ্রি আর ইন্ডিপেন্ডেন্ট দুইটাই হচ্ছে কি অ্যাডজেক্টিভ, দুইটাই হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তাহলে বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট। কেন ইন্ডিপেন্ডেন্ট হবে, এই যে এখানে অ্যান আছে দেখে, তাহলে কি বসাবো, ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, খুব ইজিলি। তার মানে ঘটনাটা হচ্ছে আমি যদি বুঝি যে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে আমি ইজিলি বুঝতে পারবো যে নাউনের আগে এরকম অ্যাডজেক্টিভ বসে। তাহলে এই যে জিনিসগুলো, ওয়ার্ড গুলো, যে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, অন্যদিকে অন্যদিকে কি আছে, অন্যদিকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স হচ্ছে কি বলতো, ইন্ডিপেন্ডেন্স হচ্ছে নাউন।
জিনিসগুলো বুঝতে হবে। তাহলে একটু আগে নিয়ে যাই। এই যে এখানে 2 নাম্বারটাই বলেছিলাম যে হিজ আইডিয়া ইজ রিয়েলি ড্যাশ, তার মানে বুঝতেই পারতেছো যে এখানে আমাদের কি বসাইতে হইতো, এখানে আমাকে অ্যাডজেক্টিভ বসাইতে হতো। এখানে যদি আমি ভার্ব, নাউন বা অ্যাডভার্ব বসাইতাম তাহলে আমারটা ভুল হইতো। তাহলে হিজ আইডিয়া ইজ রিয়েলি কনস্ট্রাকটিভ, এই কনস্ট্রাক্টের অ্যাডজেক্টিভ ফর্মটাকে আমরা এখানে বসিয়েছি। সেই জিনিসগুলো না একটু বুঝতে হবে। এই জিনিসগুলো যখন আমরা বোঝা শুরু করে দিব তখনই দেখবা আমরা খুব সহজেই এই কি করতে পারবো, খুব সহজেই হচ্ছে আমরা অ্যান্সার করতে পারবো। কি অ্যান্সার করতে পারবো স্যার? আমরা হচ্ছে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ কারোটা না দেখে আমাদের ভোকাবুলারি গুলোকে একটু বৃদ্ধি করে আমাদের ইংলিশ ফর টুডে বইটা পড়ার সাথে সাথে কিছু প্র্যাকটিস করে আমরা ইজিলি তখন অ্যান্সার লিখতে পারবো। তখন তুমি হবা হচ্ছে বস, তখন তুমি তোমার অন্য বন্ধুদেরকে বুঝাইতে পারবা। সো একটু মনোযোগ দিতে হবে, শুধু কি দিতে হবে, শুধু একটু মনোযোগ দিতে হবে। তাহলে মোটামুটি আমাদের শানে নুজুল শেষ। আমার 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 কথা কতজন বুঝছো আমি একটু দেখি। আমাদের শানে নুজুল শেষ, এখন শুধু শুনবো যে আমরা কতটুকু বুঝছি। যারা যারা ক্লান্ত হয়ে চলে গেছে তাদেরকে স্যালিউট, ঠিক আছে, তাদেরকে স্যালিউট। ওকে, অ্যাডভার্ব গুলো আমি চিনি না, অ্যাডভার্ব গুলো চেনায় দিব। আমারও আটকাচ্ছে বাবা, আমি আগেই বলেছি নেটওয়ার্কের কারণে আমি নিজেই ক্লাসটায় ঢুকতে পারিনি, ঠিক আছে, ক্লাসটায় ঢুকতে আমার অনেক কষ্ট হয়েছে, অনেক ব্যাক পেতে হয়েছে। তো নেটওয়ার্কটাকে একটু দাও, নেটওয়ার্কটাকে একটু সুযোগ দাও, দুষ্টামি করুক, ঠিক আছে, আল্লাহর নাম নিয়ে লেগে থাকো, ঠিক আছে, তাহলেই হবে। ওকে, তাহলে ব্যাপারটা হচ্ছে আমাদের শানে নুজুলটা আমরা একটু ধরাই দেওয়ার চেষ্টা করলাম ইনশাআল্লাহ। ডান, তাহলে শানে নুজুল শেষ। তাহলে এখন কি হবে? এখন হচ্ছে ঘটনার শুরু। এখন হচ্ছে কি? এখন হচ্ছে ঘটনার শুরু। তাহলে আমরা কি বলেছি? আমরা একসাথে দুইটা জিনিস শিখবো, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ সম্পর্কেও জানবো, তার সাথে সাথে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ সম্পর্কেও জানবো, যেটা তোমাদের মানে ভার্সিটি এক্সাম থেকে শুরু করে সকল প্রকার জব এক্সাম, তারপর হচ্ছে এনিথিং, বিসিএস, এভরিথিং, সব জায়গায়, ব্যাংক জব, সব জায়গায় কাজে লাগবে। তাহলে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। এবং তার সাথে সাথে আমরা যে দুইটা এক্সট্রা জিনিস দেখব, এই এক্সট্রা জিনিসগুলো কি কি দেখো, প্লিজ মনোযোগ দাও। এক্সট্রা দুটো জিনিস হচ্ছে, এক নাম্বার হচ্ছে কি, এক নাম্বার হচ্ছে আমাদের পজিশন, পজিশন অফ পার্টস অফ স্পিচ, প্লাস হচ্ছে ওই পার্টস অফ স্পিচের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেটা কিনা বেসিকলি হবে শুধুমাত্র কিসের উপর, যেটা কিনা বেসিকলি হবে শুধুমাত্র আমাদের যে নাউন প্রোনাউন প্লাস হচ্ছে ভার্ব, এইটা হবে বেসিকলি। তাছাড়া কিছু ফ্রেজাল ব্যাপার আসবে ভাইয়া, ওগুলোকেও চেষ্টা করব তোমাদের জন্য যথাসাধ্য সহজ করে, যাতে করে তোমরা যে পড়াটা পড়েছো সেটা রিভাইজড হয়ে যায়, বা যে নতুন জিনিসটা জানতে যাচ্ছ সেটাও তোমাদের জানা হয়ে যায়। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি ঘটনাটা। তাহলে প্রথম যে পার্টস অফ স্পিচটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, সেই পার্টস অফ স্পিচের নাম হচ্ছে নাউন। সেটার নাম হচ্ছে কি? নাউন। তাহলে নাউনের ব্যাপারটা কি দেখো ভাইয়ারা, নাউনের ব্যাপারটা হচ্ছে, নাউন হচ্ছে জাস্ট কি, রিলেটেড টু নেম, রিলেটেড টু নেম। তার মানে কোনো কিছু নামের সাথে যত প্রকার সম্পৃক্ততা আছে সেন্টেন্সে, সেটাই হচ্ছে নাউন। সেটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবেও ব্যবহৃত হতে পারে, আবার সেটা সেন্টেন্সের শেষেও বসতে পারে। যেমন উদাহরণ যদি আমরা দেই, এক্সাম্পল যদি আমরা দেই, সেটা কি হবে? যেমন আমরা বলতে পারি যে, একটু আগেই বললাম যে বাংলাদেশ, বাংলাদেশ is an attractive country, বললাম তো, বাংলাদেশ ইজ অ্যান অ্যাট্রাকটিভ কান্ট্রি। আবার হতে পারে এরকম যে দ্য নেম অফ মাই কান্ট্রি, দ্য নেম অফ মাই কান্ট্রি ইজ বাংলাদেশ। মনে রাখতে হবে একটা সেন্টেন্সে এইরকম বড় কি হতে পারে, একটা সেন্টেন্সে ঠিক এইরকম বড় একটা সাবজেক্টও হতে পারে, এটা ভয় পাওয়ার কিছু নাই।
একটা সাবজেক্ট এরকম বড় হতেই পারে। তাহলে আমার কনসার্নটা কি ছিল, যে একটা নাউন যে কোনো জায়গায় বসতে পারতেছে, আমরা রিলেটেড টু এনি নেম। তাহলে এই যে আমাদের বাংলাদেশটা যেখানে বাক্যটা শুরু করেছিল প্রথমে, আর সেকেন্ডটা আমাদের এই বাংলাদেশটা বাক্যে কি হয়েছে, শেষে ব্যবহৃত হয়েছে। সো দুই ভাবে আমরা দেখতে পারি। তার মানে এই নাউনের কিছু কি আছে, এই নাউনের কিছু ফর্ম আছে। স্পেশালি নাউনকে আমরা দুই ভাগে ভাগ করতেছি। কয় ভাগে? দুই ভাগে। আবারও বলছি, এটা ফার্স্ট পেপারেরই ক্লাস। এইটা আমাদের গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ উইদাউট ক্লুজ এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইটা আমাদের পরবর্তীতে যখন আমরা ফ্লো চার্ট পড়াবো সেটার জন্য গুরুত্বপূর্ণ। এইটা আমাদের গ্রামারকে সঠিক পথ দেখানোর জন্য গুরুত্বপূর্ণ। সো দয়া করে মনোযোগ দিয়ে দেখবেন। কোনো প্রকার প্রবলেম লাগলে, খারাপ লাগলে কোনো সমস্যা নেই, নির্দ্বিধায় লিভ করবেন, কিন্তু অন্যকে ডিস্টার্ব করবেন না, আপনাদের কাছে অনুরোধ, ঠিক আছে? তাহলে বুঝার চেষ্টা করেন। আর আমি হচ্ছে টানা ফ্লো চার্ট, তারপর হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস এগুলো পড়াবো। তোমাদের আপু হচ্ছে নেক্সট উইক পর্যন্ত সেকেন্ড পেপার পড়াবে, যা যা পড়ানোর আছে, এবং তারপরে উনি ফার্স্ট পেপার তোমাদের যে লেসন আছে না, সে লেসন পড়ানো শুরু করবে। কারণ আমি লেসন পড়াইলে তো তোমাদের ভালো লাগে না, সো আমি লেসন নাই পড়াই, কি বলো, ঠিক না? ঠিক আছে, অনেক মজা হবে তাইলে। ওকে ডান, আসো। তাহলে নাউনের হচ্ছে দুইটা টাইপ। একটা হচ্ছে কি বলতো, একটা আমরা কি বলি, আমরা একটাকে বলি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আরেকটাকে বলি হচ্ছে কনক্রিট নাউন। তাহলে এই কনক্রিট নাউনটাকে আগে লিখলাম জায়গা রেখে, আবার এখানে লিখলাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন তার মানে আমরা খেয়াল করি যে কনক্রিট নাউনের ভিতরে কারা আছে। যেটা আছে সেটা হচ্ছে প্রপার নাউন, প্রপার নাউন। দ্বিতীয়তে যেটা আছে সেটাকে আমরা বলি কমন নাউন। তারা একসাথে চলে, আমি একটু পরে এক্সাম্পল দেখাবো, এক্সাম্পলে দেখতে পাবা। তারপরে হচ্ছে কালেকটিভ নাউন, তারপরে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। তার মানে এই যে কনক্রিট নাউনটা, এটাকে আমরা ভাগ করলাম চার ভাগে: প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কেমন? অ্যাবস্ট্রাক্ট নাউনটাও ইজ রিলেটেড টু নেম, বাট এইটা হচ্ছে কি আসলে, এটা হচ্ছে এমন একটা অবস্থা যেখানে আমরা শুধু কি দেখতে পাই, উই ক্যান অনলি ফিল। তাহলে ফিলিং গুলা ওইখানে চলে আসে, ফিলিং বা ফিলিংস বলতে পারি আমরা, ফিলিংস গুলো এখানে আসে। স্টেট আছে, মানে অবস্থাগুলোর নাম, স্টেট, ঠিক আছে? এইরকম, এই হচ্ছে অবস্থা। তাহলে নাউন গুলো সাধারণত বেসিকলি এই দুই ভাগে বিভক্ত হয়। আরেকটা ব্যাপার আছে যেখানে নাউন, কাউন্টের উপর ভিত্তি করে, ঠিক আছে, রিগার্ডিং কাউন্ট, ঠিক আছে, এইটার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ হয়। একটা হচ্ছে কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন যেগুলো গণনা করা যাচ্ছে, যেমন বুকস, পেন, এক্সেট্রা এক্সেট্রা। আর একটা হচ্ছে আনকাউন্টেবল বা নন কাউন্টেবল নাউন। কি নাউন? আনকাউন্টেবল or non countable নাউন। আমরা এদের সম্পর্ক জানবো, এদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট গুলা দেখবো, তাহলে আমরা বোথ গ্রামারেও ক্লিয়ার থাকবো, আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এ ক্লিয়ার থাকবো, এন্ড আমাদের ফার্স্ট পেপারে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজেই আমাদের ক্লিয়ার থাকবে। তাহলে এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে মোটামুটি ঘটনা, যে এই নাউন গুলো আছে, এই নাউন গুলো আমাদেরকে ব্যবহার করতে হয়। তাহলে আমরা যখন নাউন গুলো বলতেছি, নাউন গুলোর কথা কেন বলতেছি, why are you talking about or why are we talking about noun, নাউন কে কেন বলতেছি? তাহলে এই যে এখানে চলে যেতে হয় যে পজিশন অফ পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচের পজিশনের উপর ভিত্তি করে। যেমন যেমন আমি তোমাদেরকে বলি, আমি যদি বলি যে ধরো যে ড্যাশ, কথাটা বুঝো, ড্যাশ is the best policy। এখন এটা হচ্ছে বহুল আলোচিত একটা লাইন, এই লাইনটা আমরা কম বেশি সবাই ইউজ করে থাকি। দ্যাটস ওয়াই উই ক্যান ইজিলি সে যে এটা হবে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। কিন্তু আমি যদি জানি যে এটা হচ্ছে নাউন, আমি যদি এইটাও জানি যে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আমি যদি এইটাও জানি যে এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, তাহলে কি সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তাহলে দেখলাম যে এই একটা ওয়ার্ড, এটা বাক্যের শুরুতে বসতেছে,
তার মানে বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে নাউন বসে, এটা ফিক্স, এটা হচ্ছে কি ফিক্স। সেম ভাবে আমি যদি আরেকটা লাইন বলি যে আই রিয়েলি লাইক হিজ অনেস্টি, আমি কি বলছি, আই রিয়েলি লাইক হিজ অনেস্টি, তাহলে এই অনেস্টিটাও হচ্ছে নিঃসন্দেহে একটা নাউন। কোথায় বসছে, বসেছে হচ্ছে বাক্যের শেষে, তাহলে নির্দ্বিধায় এইটাও বলা যায় যে বাক্যের শেষে একটা নাউন বসতে পারে। আবার বললাম ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি অফ বাংলাদেশ, বিগেস্ট সিটি অফ বাংলাদেশ। তাহলে খুব ইজিলি আমরা বুঝতে পারি যে এখানে এই যে লাইনটা, এই লাইনটা অনেকগুলো নাউন দিয়ে গঠিত। এই ঢাকা হচ্ছে আমার প্রপার নাউন, এই সিটি হচ্ছে আমার কমন নাউন, এই বাংলাদেশ হচ্ছে আমার কি নাউন, আবার সেই প্রপার নাউন। তাহলে জাস্ট ব্রিফ একটা দিলাম যে জাস্ট নাউন গুলো কিভাবে বসতে পারে। আমরা তো ব্যাখ্যায় যাব, এখনই আমরা ব্যাখ্যায় যাব যে জাস্ট একটা সেন্টেন্স, এরকম সেন্টেন্স আমাদের পরীক্ষা আসতেই পারে, এটা নিয়ে কোনো টেনশন নাই। আরো সহজ করে বললে এই একটা সেন্টেন্স আমাদেরকে আরো কিছু শিখিয়ে যায়। এই একটা সেন্টেন্স আমাদেরকে শিখায় এই বিগেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম অফ দ্য অ্যাডজেক্টিভ, সুপারলেটিভ ফর্ম অফ দ্য অ্যাডজেক্টিভ। আরো সহজ করে বললে শিখায় এটা হচ্ছে একটা সুপারলেটিভ সেন্টেন্স। ডিগ্রি অফ কম্পারিজনে তোমরা সুপারলেটিভ সেন্টেন্সকে পজিটিভ বানাও, সুপারলেটিভ সেন্টেন্সকে কম্পারেটিভ বানাও, সেই জিনিসটা তুমি জানতে পারো। আর যখন মনে রাখতে হবে যে এই দা হচ্ছে একটা বৈশিষ্ট্য, সুপারলেটিভ সেন্টেন্সে অবশ্যই সুপারলেটিভ ফর্ম অফ দ্য অ্যাডজেক্টিভের আগে কি বসবে, দা বসবে, সেটা ওয়ান অফ দা হোক আর দা হোক শুধুমাত্র। তাহলে দেখো আসলে পড়ার কোনো শেষ নাই। আমি তোমাদেরকে বলেছি প্রিপোজিশন কার আগে বসে, প্রিপোজিশন বসতে পারে নাউনের আগে, নাউন ফ্রেজের আগে, বসতে পারে প্রোনাউনের আগে। তাহলে এই যে এখানে প্রিপোজিশনটা বসেছে, এটা এই যে বাংলাদেশ নাউনের আগে বসেছে। তাহলে আমরা যখন গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস করব, আমাদের এই সব জিনিসগুলো মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে। কেন বলছি ভাইয়া, ভাইয়া কেন বলি বারবার, তার বলার কারণ আছে। ধরো ফিল ইন দা ব্ল্যাঙ্কসে যেখানে উইথ ক্লুজ আছে, সেইখানে এই লাইনটার পরিপ্রেক্ষিতে, আমি আবারও বলছি, এই যে পার্টিকুলার এই লাইনটার পরিপ্রেক্ষিতে তোমার কোন জায়গায় গ্যাপ দেওয়া আছে জানো, তোমার গ্যাপটা দেওয়া আছে হচ্ছে ঠিক এই জায়গায়, খেয়াল করো, এই যে আমি নীল কালার বেগুনি কালার দিয়ে দাগ দিয়েছি, দেখছো এই জায়গায় গ্যাপটা দেওয়া আছে। এখন তোমার যে ক্লুজ গুলো দেওয়া আছে, সেই ক্লুজে ধরো বিগ দেওয়া আছে, কি দেওয়া আছে বাবা, এখানে কিছু দেওয়া আছে, আগে পরে কিছু দেওয়া আছে, বিগ দেওয়া আছে। কিন্তু তোমাকে যদি অ্যান্সার দিতে হয়, তোমাকে এই বিগেস্ট অ্যান্সার দিতে হবে। তার মূল কারণ হচ্ছে কি, এই সেন্টেন্সের স্ট্রাকচারটা। কারণ যখন এই সুপারলেটিভ সেন্টেন্স হয় এবং সেখানে এই যে এরকম দা বসে, তারপর অবশ্যই সুপারলেটিভ ফর্ম অফ দ্য অ্যাডজেক্টিভ বসাতেই হবে। সো এখানে তুমি যদি নাই জানো যে বিগ, বিগার, বিগেস্ট, এবং এই তিনটাই কিন্তু অ্যাডজেক্টিভ, বিগ, বিগার, বিগেস্ট, তাহলে ভাইয়া আমাকে বলো তুমি কি অ্যান্সার দিতে পারবে সঠিকভাবে? মুখস্থ করে কতক্ষণ পারবে? এত সহজটা তো নাও আসতে পারে, এত সহজটা তো নাও আসতে পারে। তাহলে জিনিসগুলো যখনই যা পড়তেছো মনোযোগ দিয়ে পড়তে হবে। তাহলে নাউন সম্পর্কে এত কিছু বলার পরেও আমরা কি করব, আসলে নাউন সম্পর্কে আগে জানবো যে নাউনের যে কনক্রিট নাউন, এই কনক্রিট নাউন হচ্ছে কোন ধরনের। এই কনক্রিট নাউন হচ্ছে কি, প্রথমে আমরা দেখি প্রপার আর কমন নাউন গুলা। প্রপার অ্যান্ড কমন নাউন কি হয় ঘটনাটা, প্রপার মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল, প্রপার মানে হচ্ছে কি সর্বপ্রকার ইন্ডিভিজুয়াল নেম, কি নেম, সর্বপ্রকার ইন্ডিভিজুয়াল নেম। কমন নামটা হচ্ছে কি, যেটাকে আমরা বলি ইন জেনারেল, কি বলি আমরা, ইন জেনারেল। তাহলে বলো তো এই জেনারেলটা কোন পার্টস অফ স্পিচ, কেউ কি জানো যে জেনারেল কোন পার্টস অফ স্পিচ? দেখি কে বলতে পারে, কে সেই সৈনিক, কমেন্ট বক্স দেখবো এখনই, জেনারেলটা কোন পার্টস অফ স্পিচ। তাহলে প্রপার নাউন হচ্ছে কিছু ইন্ডিভিজুয়াল নামকে নির্দেশ করে, কমন নাউন হচ্ছে কিছু ইন জেনারেল বলে। তাহলে আমি যদি বলি কি বলি,
ধরো আমি বললাম যে যে এইটা যে এক্স ওয়াই জেড is XYZ is the newly appointed king of this kingdom কি বলতেছি of this kingdom ঠিক আছে of this kingdom তাহলে দেখো XYZ is the newly appointed king of this kingdom তাহলে এই বাক্যটায় যখন আমরা দেখব যে XYZ টা কি এই বাক্যটায় যখন দেখবো এই কিংটা কি আর এই কিংডমটাই আবার কি সো এই প্রত্যেকটাই হচ্ছে কি নাউন এই প্রত্যেকটা অ্যান্সার কি এই প্রত্যেকটার অ্যান্সার হচ্ছে কি নাউন আচ্ছা তারপরে কি আছে এই XYZ হচ্ছে একটা প্রপার নাউন কারণ এটা আলাদা একটা নেম প্রপার নাউন এটা হচ্ছে কি একটা প্রপার নাউন আর এখানে কিং কিং দিয়ে কিন্তু পুরো পৃথিবীর সবাই অনেকে কিং আছে সো একমাত্র XYZ কিন্তু কিং না সো কিং হচ্ছে কারা কারা কোনো একটা জায়গায় যখন সিংহাসনে বসে পুরো একটা দেশকে চালানোর জন্য একটা রাজ্যকে চালানোর জন্য সো তখন তাদেরকে আমরা কিং বলে অভিহিত করি তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা কমন নাউন এটা হচ্ছে কি নাউন কমন নাউন আর এই কিংডমটাও হচ্ছে এক ধরনের নাউন এবং এগুলো সাধারণত আমাদের ওই যে অ্যাবস্ট্রাক্ট নাউন আছে সেই সব ক্ষেত্রে ব্যবহৃত হয় এটা নিয়ে একটু পরে আলোচনা করব তার মানে এই যে একটা সেন্টেন্সে আমরা বোথ প্রপার নাউন আর কমন নাউনকে দেখলাম একটু আগেও যে সেন্টেন্সটা লিখেছি যে ঢাকা ইজ আ ভেরি বিজি সিটি তাহলে দেখো একটা সেন্টেন্স কিভাবে গঠিত হয় একটা সেন্টেন্স আমরা লিখে দেই বাট একটু চিন্তা করি ঢাকাটা হচ্ছে নাউন এইটা হচ্ছে এখানে ভার্ব এইখানে হচ্ছে এটা একটা আর্টিকেল আমি বলেছি আর্টিকেলও তোমাদের লাগবে এইটা হচ্ছে আমার এখানে অ্যাডভার্ব এইটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ যেটার কিনা কি আছে যেটার কিনা তিনটা ফর্ম আছে বিজি হচ্ছে পজিটিভ ফর্ম কম্পারেটিভ ফর্ম হচ্ছে কি বিজিআর আর সুপারলেটিভ ফর্ম হচ্ছে বিজিএস্ট বুঝেছো না বুঝলে বলো তাহলে এই যে দেখো এবং সিটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত নাউন এই বাক্যে যদি আমি বলি এই বাক্যে সিটি হচ্ছে আমার কমন নাউন আর এই বাক্যে ঢাকা হচ্ছে আমার প্রপার নাউন এখন ঢাকার জায়গায় দুনিয়ার যে কোনো সিটির নাম লিখে দাও ঢাকার জায়গায় দুনিয়ার যে কোনো সিটির নাম লিখো এই বাক্যটা লিখলে ওই সিটির নামটা একটা প্রপার নাউনই হবে তার মানে কি ভাইয়া আমাদের পরীক্ষা এগুলোকে আইডেন্টিফাই করতে হবে না তবে তোমাদের অ্যাডমিশন টেস্টে এগুলো অবশ্যই লাগবে এরকম অনেক উদাহরণ দেওয়া যেত যেহেতু আমরা এত উদাহরণ দিয়ে প্রত্যেকটা দেখবো না আমি জাস্ট তোমাদেরকে অবস্থানটা বুঝাচ্ছি প্রত্যেকটা গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিসে তোমরা কেমন জিনিস এক্সপেক্ট করতে পারো জাস্ট এটা বুঝাচ্ছি ওকে দেন যে জিনিসটা আসে সেটা হচ্ছে কালেকটিভ নাউন সেটা কি কালেকটিভ নাউন একটা জিনিস মাথায় রাখবা একটা জিনিস মাথায় রাখবা ভাইয়া কি মাথায় রাখবো মাথায় রাখবা হচ্ছে যে এই যে আমার কমন নাউনগুলোর আগে কি বসে কমন নাউনগুলোর আগে আর্টিকেল বসে কিন্তু এই প্রপার নাউনের আগে জীবনও কোনো আর্টিকেল বসে না ক্লাস 9-10 পরে আসছো প্রপার নাউনের আগে কোনোদিন আর্টিকেল বসে না যেমন আমি বলতে পারি আই লিভ ইন এ সিটি called বা named গাজীপুর আমি একটা সিটিতে বসবাস করি যার নাম হচ্ছে গাজীপুর দেখো এই গাজীপুর হচ্ছে প্রপার নাউন আর এই সিটি হচ্ছে কমন নাউন আমরা এর আগে কিন্তু এই যে আর্টিকেল বসাতে পারছি কিন্তু গাজীপুরের আগে কখনো আর্টিকেল বসবে না বা ধরো আমি নর্মাল করে বলি এত পেঁচায় বলি না আই লিভ ইন এ সিটি আই লিভ ইন এ সিটি এই যে সহজ হয়ে গেল না এই যে এই যে সিটি আর আমি বললাম আই লিভ ইন ঢাকা আই লিভ ইন ঢাকা ঢাকার ভেতরে বসবাস করি তাহলে দুইটা পার্থক্য পাবা কি পার্থক্য পাবা এই যে প্রপার নাউন এই প্রপার নাউনে সবসময় কি হয় একদম ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় কি দিয়ে শুরু হয় ক্যাপিটাল লেটার আর কমন নাউনের আগে সবসময় কি বসে আর্টিকেল বসে তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে
নো আর্টিকেল, নো আর্টিকেল প্লাস প্রপার নাউন। আবার লিখতে পারি কি, আবার লিখতে পারি আর্টিকেল প্লাস কমন নাউন। এগুলোই পড়াবে তোমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্টে যখন পড়তে যাবা, স্যারদের কাছে ভাইয়াদের কাছে এগুলোই পড়াবে, ঠিক আছে, মনে করাই দিবে আর কি। তাহলে কালেকটিভ নাউনে আসি, যেটা আমরা বলতেছিলাম যে কালেকটিভ নাউন কি, নাউন কালেকটিভ নাউন, ঠিক আছে। আচ্ছা, কালেকটিভ নাউনের ব্যাপারটা কি? কালেকটিভ নাউন অ্যাকচুয়ালি রেফার্স টু গ্রুপ অফ সামথিং, গ্রুপ অফ সামথিং। তার মানে অনেক সময় আমরা, অনেকেই কোশ্চেন করে আমাকে যে কমন নাউন আর কালেকটিভ নাউনের পার্থক্যটা কি সেটা বলেন। হাউ ক্যান উই ডিফারেন্সিয়েট বিটুইন কমন নাউন এন্ড কি কালেকটিভ নাউন? সো কালেকটিভ নাউন হচ্ছে বাবা গ্রুপ অফ সামথিং। অর্থাৎ ফর এক্সাম্পল আর্মি, কথাটা বুঝছো, আর্মি, আর্মি দিয়ে কিন্তু ইন জেনারেল সবাইকে বুঝাইতে আসে নাই। আর্মি হতে পারে বাংলাদেশের আর্মি, আর্মি হতে পারে আমেরিকার আর্মি, আর্মি হতে পারে ইন্ডিয়ার আর্মি, আবার কিছু দেশ আছে যাদের আর্মি নাই। তাহলে আর্মিটা অ্যাকচুয়ালি একটা কালেকটিভ নাউন হিসেবে কাজ করে। সবচেয়ে কমন আরেকটা উদাহরণ জুরি, কি বলে থাকি, জুরি। এই জুরি ওয়ার্ডটাও কিন্তু আমাদের সাথে খুব কমন। কারণ কি, এই জুরি মানে বিচারক মন্ডলী। আমরা জানি না কয়জন আছে এই জুরির ভিতরে, 5 জন, 10 জন, 100 জন, 50 জন, বাট জুরি ইজ আ কালেকটিভ নাউন। সো কালেকটিভ নাউন হচ্ছে গ্রুপ অফ সামথিং, ইন জেনারেল কোনো কিছু না, গ্রুপ অফ সামথিং। তার মানে আমরা শিপকে বলি কি জানো, শিপকে বলি হচ্ছে কমন নাউন। কি বলি? কমন নাউন, ভেড়া, ভেড়া। আর যখন পড়ি ফ্লক অফ শিপ, আ ফ্লক অফ শিপ, এই ফ্লকটা হচ্ছে আমাদের সেই কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। আমরা যখন বলি শোল অফ ফিশ, ওই শোলটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। হার্ড অফ ক্যাটল, আমরা কি বলি, হার্ড অফ ক্যাটল, এই হার্ড হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। আর শুধু ক্যাটলটা হচ্ছে কি, শুধু ক্যাটলটা হচ্ছে আমার কমন নাউন। তাহলে বুঝে বুঝে পড়লে কোনো প্রবলেম থাকে না। তার মানে কালেকটিভ নাউনের ব্যাপারটা হচ্ছে, কালেকটিভ নাউন গুলো এইভাবেই এই শব্দগুলো নিয়ে ব্যবহৃত হয়। আরো বহু শব্দ আছে আমরা ইউজ করতে পারি, কমিটি, লাইব্রেরি, এভরিথিং। তো কালেকটিভ নাউনের ক্ষেত্রে কি হয়, কালেকটিভ নাউন ক্যান টেক বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ভার্ব। বলো আমার কথাটা কে কে বুঝতে পারছো? আমরা কি বলেছি? আমি বলেছি, ভাইয়া বলেছি, কালেকটিভ নাউন ক্যান টেক বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ভার্বস। তার মানে একটা কালেকটিভ নাউন কি করতে পারে, সে একটা সিঙ্গুলার নাম্বারকেও যেমন নিতে পারে, আবার কি নিতে পারে, আবার ভাইয়া সেটা একটা প্লুরাল নাউনকেও নিতে পারে। তাহলে ভাইয়া এখন তো একটা হুড়াহুড়ি পড়ে গেল যে ভাইয়া ঘটনাটা কি, কাহিনী তো বুঝতেছি না, কাহিনী বুঝাই দেন। তাহলে এই যে নিচে খেয়াল করো, কাহিনীটা বুঝার জন্য লাল কালারে দিচ্ছি। বললাম যে দা কমিটি ওয়াজ, বুঝার চেষ্টা করো, দা কমিটি, আমরা কি বললাম, দা কমিটি ওয়াজ, দা কমিটি ওয়াজ, দেখো ওয়াজ হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব। তাহলে কমিটি ওয়াজ আনঅ্যানিমাস, ওয়াজ আনঅ্যানিমাস উইথ ইটস ডিসিশন। কি বলেছি? ইটস ডিসিশনস। তাহলে কি বললাম, কমিটি উইজ আনঅ্যানিমাস উইথ ইটস ডিসিশন। এই যে ইটস, এটাও কিন্তু সিঙ্গুলার পজেসিভ কেই নির্দেশ করে। আবার আমি একটু কালার চেঞ্জ করে এই নীল কালি দিয়ে লিখলাম, দ্য কমিটি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন। কি বলতেছি? দ্য কমিটি ওয়ার ডিভাইডেড, কমিটি ওয়ার ডিভাইডেড। এখানে কমিটির জায়গায় জুরি দাও, এনিথিং ইউ ক্যান ইউজ, জুরি দাও, জুরি ইউজ করতে পারো, ঠিক আছে। কমিটির জায়গায় জুরি দাও, কোনো সমস্যা নেই। ওয়ার ডিভাইডেড, দেখো ওয়ার কি, ওয়ার হচ্ছে আমার প্লুরাল, ডিভাইডেড, ওয়ার ডিভাইডেড
in their opinions, in their opinions, তাই না? তাহলে খেয়াল করো, আমি যে কথাগুলো বললাম, এই যে আমি তোমাদেরকে কথাগুলো বললাম যে এইভাবে কি হয়, হ্যাঁ এইভাবে কি হয়, হ্যাঁ এই যে আমি বললাম তোমাদের যে কমিটি ওয়াজ আনঅ্যানিমাস উইথ ইটস ডিসিশন, আবার বললাম দা কমিটি বা জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন। তাহলে দেখো প্রথমবার আমি কি ইউজ করলাম বাবা, প্রথমবার আমি ইউজ করলাম হচ্ছে ওয়াজ যেটা হচ্ছে সিঙ্গুলার, দ্বিতীয়বার আমি ইউজ করলাম হচ্ছে ওয়ার যেটা হচ্ছে প্লুরাল। সো আমি বলে দিলাম যে ক্যান টেক বোথ সিঙ্গুলার এন্ড প্লুরাল ভার্ব। কথাটা কি সত্য? হ্যাঁ। তবে কিছু গ্রামারিয়ান বলছে যে এগুলো জাস্ট নিছক ভিত্তির উপর তৈরি করা। আমরা যারা উপমহাদেশে গ্রামার শিখি, এই ল্যাঙ্গুয়েজটাকে শিখার চেষ্টা করি, তারা হচ্ছে এগুলোকে কি করি, এগুলাকে এতভাবে ব্যাখ্যা করি। পৃথিবীর অন্য কোনো দেশে, ট্রাস্ট মি, বিশ্বাস রাখতে পারো, পৃথিবীর অন্য কোনো দেশে এরকম করে ব্যাখ্যা কোনো জায়গায় পড়ানো হয় না। শুধুমাত্র আমরাই উপমহাদেশে, আমাদের বাংলাদেশে আমরা জিনিসগুলোকে, থিংসগুলোকে এত কঠিন করার ট্রাই করি। ঠিক আছে, যাই হোক, আমরা বুঝাইতে চাইছি যখন কমিটির সব মেম্বাররা একটা ডিসিশনে একত্রিত থাকবে তখন বলবো দা কমিটি ওয়াজ আনঅ্যানিমাস উইথ ইটস ডিসিশন। সহজ কথা হচ্ছে কি জানো, পরীক্ষায় আসবে এই যে ইটস আছে না, এইখানে আসবে হচ্ছে তোমার ড্যাশ। তার মানে তুমি যখন দেখবা দা কমিটি ওয়াজ আনঅ্যানিমাস উইথ, এইখানে ড্যাশ দেয়া, তাহলে তুমি এখানে কি দিবা, ইটস দিবা, দেয়ার দিবা না। কেন কেন কেন? কারণ তখন এই কমিটিটা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। কি ইউজ হচ্ছে? সিঙ্গুলার সাবজেক্ট। কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনো, দা কমিটি এখানে সিঙ্গুলার সাবজেক্ট, কারণ আমরা এখানে ওয়াজ দেখেছি। আবার যখন দা কমিটি অর জুরি ওয়ার ডিভাইডেড ইন, এইখানে তোমার কি থাকবে, এইখানে থাকবে হচ্ছে তোমার ফিল ইন দা ব্ল্যাঙ্কস বা গ্যাপস। সো এইখানে তোমাদের দিতে হবে দেয়ার। কেন কেন কেন? কারণ তখন এই কমিটি যেটা সাবজেক্ট আছে এটা তখন কি হয়, এটা তখন প্লুরাল হয়। তাহলে আমি পি লিখি, তাহলে বেটার হবে বোঝার জন্য। এটা কি হয় বাবা, এটা তখন প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়। এটা কি হিসেবে ব্যবহৃত হয়? প্লুরাল হিসেবে। ঠিক আছে, বলো বুঝছো কিনা, বলো বুঝছো কিনা, বলো আমাকে। না বুঝলে আবার বলো, আমি আবারও বলতেছি। তাহলে তোমার পরীক্ষায় কি আসবে আমি সেটা দেখাই দিলাম। আর তোমার ভর্তি পরীক্ষায় কেমন আসতে পারে, এই যে যা কথা বলতেছি এগুলা থেকে আসতে পারে, এগুলা থেকে আসতে পারে। ঠিক আছে, তার মানে বুঝতেই পারতেছো। তার মানে আমি এইটাও বলতে পারি যে আওয়ার টিম, খেয়াল করো, আওয়ার টিম, এই টিমটা হচ্ছে কালেকটিভ নাউন, ইজ গোয়িং টু উইন দ্য ম্যাচ, অথবা উইন দ্য টুডেইজ ম্যাচ, বা উইন দ্য ম্যাচ টুডে। তাহলে আওয়ার টিম ইজ গোয়িং টু উইন দ্য ম্যাচ টুডে। এই দেখো এখানে আমরা কি ইউজ করেছি, এখানে আমরা ইউজ করেছি হচ্ছে কি, এই টিমটাকে একত্র করে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করেছি। তাহলে এই যে তোমাদের কিছু শব্দ আছে, তোমরা চিন্তা করো না যে গভর্নমেন্টের সাথে ওয়াজ ইউজ করবো নাকি ওয়ার। বলো আমাকে, সত্য কথা বলবা, মিথ্যা বলবা না, সত্য কথা বলবা, বুঝলেও বলবা না বুঝলেও বলবা, যে কথাগুলো বলি কথাগুলো সত্য হলেও বলবা না সত্য হলেও বলবা, ফিল করলেও বলবা না করলেও বলবা, দুইটাই জানাবা, তাহলে বুঝতে পারবো। তার মানে এই যে ঘটনাটা, এই যে গভর্নমেন্ট, গভর্নমেন্ট বানানটা ঠিক রাখো, অ্যানাসিন্ট। এই যে অর্গানাইজেশন, অর্গানাইজেশন, হ্যাঁ এই যে টিম, এই যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো কিন্তু ফ্যামিলি, ফ্যামিলি, হ্যাঁ ফ্যামিলিও দেওয়া যায়। এই সবগুলো হচ্ছে আমাদের কি, এইগুলো এক্সেট্রা এক্সেট্রা হচ্ছে আমাদের এই কালেকটিভ নাউন। এবং এরা এই দুই ভাবেই বসতে পারে, এবার কি করতে পারে, দুই ভাবেই বসতে পারে। সর্বশেষ যে জিনিসটা তোমাদেরকে ভোগায় বা বলবে সেটা হচ্ছে ম্যাটারিয়াল নাউন। কি নাউন? ম্যাটারিয়াল নাউন, ম্যাটারিয়াল নাউন। তাহলে ম্যাটারিয়াল নাউনটা কি ভাইয়া? ম্যাটারিয়াল নাউন হচ্ছে বস্তুগত যে বিশেষ্যগুলো আছে। যেমন আমরা বলি, আমরা বলি যে গোল্ড অথবা আয়রন, এই যে ওয়ার্ড গুলো, বা কোল, কয়লা, এক্সেট্রা এক্সেট্রা, এগুলো হচ্ছে আমাদের কি, এই ম্যাটারিয়াল নাউন। এগুলো হচ্ছে আমাদের কি নাউন? এগুলো হচ্ছে আমাদের ম্যাটারিয়াল নাউন। কেন ম্যাটেরিয়াল নাউন? এগুলো হচ্ছে বস্তুবাচক বিশেষ্য, বস্তুকে বোঝাচ্ছে সম্পূর্ণ। কোন পদার্থের নামকে বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে? এটা পদার্থের নামকে বোঝাচ্ছে। এটা পদার্থের নামকে বোঝানোর জন্য এগুলোকে আমরা কি বলতেছি, ম্যাটেরিয়াল নাউন বলতেছি। যেমন আমি বললাম যে আই ড্রিঙ্ক মাচ ওয়াটার এভরি ডে, এভরি ডে। তাহলে এইখানে কোন বস্তুটা আমি পান করছি বাবা? আমি পান করছি হচ্ছে ওয়াটার।
তাহলে এই ওয়াটার হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। আমি বললাম খুব কমন একটা উদাহরণ, আয়রন ইজ এ ইউজফুল থিং। তার মানে এখানে কোন জিনিসটার কথা বলা হয়েছে ইউজফুল? এই যে আয়রন, তাহলে আয়রন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। একটা ঘটনা কিন্তু এখানে আরো আছে, এই জিনিসটা আর্টিকেলে ব্যবহৃত হয় বলেই দেই। এই যে উচ্চারণটা যখন ইউ হয়ে যায়, দেখো ইউজফুল, এই উচ্চারণটা আমরা জানি কি এ ই আই ও ইউ, এগুলো হচ্ছে কি ভাওয়েল, এবং এদের বেশিরভাগই হচ্ছে কি সাউন্ড দেয়? ভাওয়েল সাউন্ড দেয়। তো এই যে ইউজফুল, এই ইউজফুল, তারপরে হচ্ছে তোমার ইউনিভার্সিটি, তারপর হচ্ছে তোমার ইউনিক, এই যে একই উচ্চারণ আমরা কি পাচ্ছি ইউ, এই উচ্চারণের জন্য আমরা কি করছি? এদের আগে এ বসাই, আর্টিকেল এন বসে না, আর্টিকেল এন না বসে এ বসে, কি বসে? এ বসে এদের আগে, এদের আগে, এগুলোর আগে আর্টিকেল এন না বসে এ বসে। তাহলে এই জিনিসটা জানা না নীলা? আরো আছে, যেমন হোর্স, হোর্সে আমরা এইচ এর উচ্চারণ করি, তাই আমি বলি কি এ হর্স। আর যখন আওয়ার উচ্চারণ করি তখন কি বলি? অ্যান আওয়ার। কেন? মানে এইচটা কি থাকে? এইচটা অনুচ্চারিত থাকে, একে উচ্চারণ করা হয় না। তাহলে এইটাই হচ্ছে কি? এইটাই হচ্ছে তোমাদের এই যে আমাদের সাউন্ড আছে না, সাউন্ডের তারতম্য, উচ্চারণ করা হয় না। এই যে ব্যাপারগুলা, এই জিনিসগুলা যেই ছেলে বা যেই মেয়ে মনে রাখবে তাদের আর ঝামেলা নাই, তাদের আর প্রবলেম নাই, রাইট? এটাই হচ্ছে ঘটনা, তাদের আর প্রবলেম নাই। তারপর আমরা কি বলতে পারি যে মিল্ক ইজ আ নিউট্রিশাস ফুড, নিউট্রিশাস ফুড। তো তোমরা সবাই জানো যে আমরা জানি যে গরুর দুধ হচ্ছে খুব উপকারী একটা খাবার, সো নিউট্রিশাস ফুড আমরা দিয়ে দিলাম। তাহলে এগুলো হচ্ছে পদার্থের নাম। এখন আমি যদি বলি একটা সেন্টেন্স, দিস চেয়ার is made of wood, এটা কি? এই চেয়ারটা মেড অফ উড। আমি যদি বলি দিস রিং is made of gold, তার মানে এইখানে পার্টিকুলারলি আমরা এই চেয়ার, এই রিং, এগুলো হচ্ছে কি কমন নাউন, এগুলো হচ্ছে কি নাউন? এগুলো হচ্ছে কমন নাউন। আর এই যে উড, এই যে গোল্ড, এগুলো হচ্ছে বস্তুবাচক বিশেষ্য, তার মানে এগুলো হচ্ছে কি নাউন? এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। সেই জিনিসগুলা মাথায় রাখবা, ম্যাটেরিয়াল নাউন। সাধারণত ম্যাটেরিয়াল নাউন যখন বাক্যের শুরুতে বসে সেইখানে কি না? আর্টিকেল বসে না। আর্টিকেল কি হয়? আর্টিকেল বসে না, আর্টিকেল বসে না। কিন্তু 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 যদি কোন একটা নির্দিষ্ট স্থানের, কোন নির্দিষ্ট স্থানের ম্যাটেরিয়াল নাউন হয়, কোন নির্দিষ্ট স্থানের ম্যাটেরিয়াল নাউন হয়, তাহলে তার আগে আর্টিকেল বসতে পারে। যেমন 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 বসে, নির্দিষ্ট স্থান, তার মানে দা কোল অফ সিলেট, সিলেটের কয়লা, দা কোল অফ সিলেট ইজ রিয়েলি গুড, তার মানে সিলেটের কয়লা খুবই ভালো। তাহলে তখনও কিন্তু এই যে আমরা কোল হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু আমরা কিন্তু এখানে কি বসাচ্ছি? একটা ডিটারমিনার বা আর্টিকেল বসাচ্ছি, ঠিক আছে? কারণ আর্টিকেল গুলো ডিটারমিনার হিসেবে কাজ করতে পারে। সো দেখো, পড়তে হইলে এগুলা জানতে হবে। এগুলা কেন জানাচ্ছি? এই টাইপের করেই সেন্টেন্স গুলো আসবে, বসাইতে হবে এবং এদেরকে বুঝে বুঝে অ্যান্সার দিতে হবে। তাহলে ভাই অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? আসলে অ্যাবস্ট্রাক্ট নাউনের ঘটনাটা কি? আচ্ছা, তার আগে একটু কমেন্ট বক্স দেখে আসি। পার্সোনাল কোন পার্টস অফ স্পিচ আমি জিজ্ঞেস করছিলাম, সেইটা দেখবো। আর হচ্ছে কার কোন জায়গায় টুকটাক প্রবলেম আছে, কে কি বুঝে নাই, কে কি বুঝেছে, সেইটা আমরা একটু দেখবো। ওকে, কয়টা বাজে? মাত্র 10:49, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, এটা কোনো ম্যাটারই না, কোনো ম্যাটারই না। ঠিক আছে, কোনো ম্যাটারই না। ওকে ওকে ভাইয়া, ইংলিশ ক্লাস হবে না? আরে বাবা, ক্লাস তো নিচ্ছি, ক্লাসে আছি বাবা, বাবা ক্লাসে আছি বাবা, ক্লাসে আছি। কই আছি? ক্লাস কই? ক্লাস কই?
এই যে ক্লাস, আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীরা এখনো আছে, তাদেরকে স্যালিউট, স্যালিউট, স্যালিউট। ঠিক আছে, ওকে ডান, ওকে, ওকে ডান। চেয়ার এ নোট, ভেরি গুড। মেড অফ, এইড অফ। একটা সেন্টেন্সে সর্বোচ্চ কতটা নাউন বসতে পারে এরকম কোনো কিছু আমি কখনো ফেস করি নাই। একটা সেন্টেন্সে আমরা 3টা তো বসাইতেই পারি, এরকম আরো অনেক বসাইতে পারি চাইলে। এটা আমাদের সেন্টেন্সটা মেক করার উপর নির্ভর করে, আমরা কেমন সেন্টেন্স ইউজ করতেছি। সাপোজ আমরা কম্পাউন্ড সেন্টেন্স লিখতেছি, তাহলে একটা কম্পাউন্ড সেন্টেন্সকে কিন্তু আমরা 2-এর অধিক ক্লজ, আমরা 100টা ক্লজ দিয়েও আমরা কি করতে পারি, তৈরি করতে পারি। মানে 100টা প্রিন্সিপাল ক্লজকে এন্ড, বাট, অর এগুলা দ্বারা, এইসব কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করে আমরা লিখতে পারি। তো সেই ক্ষেত্রে চিন্তা করো যে কতগুলো নাউন থাকতে পারে, তাইলে আশা করি তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, ওকে ডান, ওকে ডান, ভেরি গুড, ভেরি গুড। ওকে, ভেরি গুড। দ্য গোল্ড মাউন্টেন অফ দ্য রিভার ইউফ্রেটিস, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। পার্সোনাল হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যান্সারটা কেউই দিলা না, খুব কষ্ট পাইলাম। এদিকে ইন্ডিয়া হচ্ছে জিতে গেছে টেস্ট, খুব ভালো। বাংলাদেশে তাহলে আজকে কিন্তু খুব খারাপ অবস্থা, ইন্ডিয়া তো জিতে গেছে না। আচ্ছা, যাই হোক, তো দেখো এই পার্সোনাল হচ্ছে অ্যাডজেক্টিভ। যারা অ্যান্সার দিছো তাদেরকে থ্যাংক ইউ। পার্সোনাল হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, এর সাথে বাস এলওয়াই যোগ করে দাও, এলওয়াই যোগ করে দাও, কি পাওয়া যাবা, পাওয়া যাবা হচ্ছে পার্সোনালি। এইটাই হচ্ছে আমাদের অ্যাডভার্ব, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। ঠিক আছে, ওকে ডান। আমার মনে হয় মোটামুটি সব বুঝতে পারছি ইনশাআল্লাহ। তাহলে এটা আমাদের জন্য এনকারেজিং, দিস ইজ ভেরি মাচ এনকারেজিং ফর আস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ওকে, আসো। পার্সোনালি ইজ প্রবাবলি অ্যাডজেক্টিভ, ইয়েস ইউ আর রাইট। হ্যাঁ, শেষ পর্যন্ত থাইকো, থ্যাংক ইউ। তাহলে আসো, কাহিনীটা কি বুঝি, অ্যাবস্ট্রাক্ট নাউনের কাহিনীটা কি বুঝি। অ্যাবস্ট্রাক্ট নাউনের কাহিনীটা হচ্ছে বাচ্চা, শোনো, ব্যাপারটা হচ্ছে এটাকে আমরা গুণবাচক বিশেষ্য বলি। শোনো, অনেক সময় বাংলা নাম জানার দরকার আছে, অনেক সময় বাংলা নাম জানার কি আছে, দরকার আছে। এইটার নাম গুণবাচক বিশেষ্য হইল কেন, খাবি না তাহলে মাখাইলি কেন। তার মানে এটার নাম গুণবাচক বিষয়। এই হা হা দিলে এরপরে আবার লাভ দিয়ে দিবা কেন, কারণ পড়াইতেছে এত কষ্ট করে। জোকস অ্যাপার্ট। আচ্ছা, যাই হোক, জোকস অ্যাপার্ট, জোকস অ্যাপার্ট। চলো মনোযোগ দেই। দেখো এই বাংলাটা কেন লেখছে ভাইয়া, প্রত্যেকটা ওয়ার্ড লেখার পিছনে একটা কি আছে, কাহিনী আছে। এই কাহিনীটা বোঝার চেষ্টা করো। এই যে বলতেছি গুণবাচক বিশেষ্য, তাহলে গুণবাচক ব্যাপারটা কার সাথে জড়িত, এই দোষ গুণ কার সাথে জানি জড়িত বাবা, এই দোষ গুণ জানি কার সাথে জড়িত, এই দোষ গুণ সংখ্যা এরা জড়িত হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে। কার সাথে, অ্যাডজেক্টিভের সাথে, অ্যাডজেক্টিভের সাথে। তাহলে ভাইয়া কি বলতে চাচ্ছেন, অ্যাবস্ট্রাক্ট নাউন কি অ্যাডজেক্টিভ? হুম, অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাডজেক্টিভ না। অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাডজেক্টিভ থেকে তৈরি হতে পারে। যেমন ধরো একটা সেন্টেন্স আমরা লিখি যে আই অ্যাম রিয়েলি হ্যাপি right now. I am really happy right now. Happiness is a feeling which you can buy with money. Those who says money cannot buy happiness, those who says money cannot buy happiness, they should be kept in museum. বুঝার চেষ্টা করো। তাহলে কাহিনীটা কি ভাইয়া, এগুলা কেন লিখলেন, কি আপনি কি এখানে ইতিহাস লিখতে আসছেন? হ্যাঁ, কি লিখে পড়াচ্ছেন? আচ্ছা, একটু অপেক্ষা করো। আমি বলছি আই এম রিয়েলি হ্যাপি রাইট নাও। ধরো এটা তোমার ঘটনা, এটা হচ্ছে তোমার কাহিনী, তুমি এখন অনেক খুশি আছো। আই এম রিয়েলি হ্যাপি রাইট নাও। আমি আগেই বলেছি এটা হচ্ছে রিয়েলি, রিয়েলি হচ্ছে একটা অ্যাডভার্ব। আমি এটাও বলেছি যে অ্যাডভার্বের পরে সরাসরি অ্যাডজেক্টিভ বসে। আই এম রিয়েলি হ্যাপি রাইট নাও, হ্যাপিনেস ইজ এ ফিলিং। তাহলে এই যে হ্যাপিনেস, এই হ্যাপিনেস কার থেকে আসছে, হ্যাপি থেকে। তাহলে এই হ্যাপিনেস হচ্ছে একটা নাউন। আরো প্রিসাইসলি বললে হ্যাপিনেসই হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটাকে তুমি ধরতে পারবা না, যেটাকে
ছোঁয়া যাবে না। ছোঁয়া যাবে, এই যে আমি ক্যামেরার এখান থেকে তোমার ধরতে পারবো? ধরতে পারবো না। ধরো আমি এখানে খুশি, এই খুশিকে আমি এমনি ধরতে পারবো না। হ্যাঁ, খুশি যদি একটা মানুষ হয় তাহলে ধরা যাবে, কিন্তু মানুষ না হলে ধরা যাবে না। তাহলে এই যে হ্যাপিনেস একটা ফিলিং, এটাকে মানি দিয়ে কেনা যায়, সত্যি কথা কেনা যায়। একটা আইফোন কিনা দেই সবাইরে এখন, কথার কথা, বা তোমার বাবা মা কিনা দেখ, আমি তো আর কিনা দিব না নিশ্চয়ই, তোমার বাবা মা কিনা দেখ, ওরে বাবা খুশি কারে বলে। বা যেই ছেলেরা বিয়ে করছো তাদের মনে করো ওয়াইফরা যদি তোমাদের কিনা দেয়, কি খুশি, ওয়াইফ আমার আইফোন কিনেছে। আর যেই মেয়েরা বিয়ে করছো তাদের হাজবেন্ড যদি কিনে দেয়, ওরে বাবা অনেক খুশি। তাহলে হ্যাপিনেস কিন্তু কেনা যায়, মানি দিয়ে কেনা যায়। দো ইজ মানি ক্যান নট বাই হ্যাপিনেস, আবারও ইউজ করলাম সেই নাউন। দে শুড বি কেপ্ট ইন মিউজিয়াম। আমি পড়াইছিলাম যে বিয়ের পরে সবসময় যদি ভার্ব বসে, ভার্বের কোন ফর্ম বসে? V3, সব কথা রাখছি। আবার পড়াইছি যে এই যে প্রিপোজিশন গুলো কার আগে বসে? নাউন, নাউন ফ্রেজ আর প্রোনাউনের আগে, এই যে কথা রাখছি। তাহলে বুঝার চেষ্টা করো, কথা রাখার কিছু নাই, এগুলো তোমাদের পরীক্ষা এইভাবে আসবে। হয়তো এরকম সিনটেক্স আসবে না, অন্য টাইপের সিনটেক্স আসবে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট নাউনটাই হচ্ছে যে স্টেট অফ ফিলিং। কি বলতেছি? স্টেট অফ ফিলিং, বা ফিলিং এর নেমটা মানে নামটা, ঠিক আছে? এই নামটা আমরা প্রকাশ করতেছি হচ্ছে এই অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে। তার মানে আমরা প্রায় সময় বলি কি, যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে এই অনেস্টি হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা বলি ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। এখন এখন এর পরের লাইন যদি এরকম হয়, টু ড্যাশ ইন লাইফ ইউ মাস্ট ড্যাশ হার্ড। কে কে অ্যান্সার দিতে পারবা? কে কে অ্যান্সার দিতে পারবা শুনি? কে কে অ্যান্সার দিতে পারবা? সবাই পারবা। তাহলে দেখো যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, এই যে টু হচ্ছে প্রিপোজিশন, এই যে সাকসেস, এই সাকসেস হচ্ছে নাউন। টু ড্যাশ ইন লাইফ, টু সাকসিড ইন লাইফ, টু এর পরে ভার্বের কি বসে? বেস ফর্ম বসে। তাহলে এখানে সাকসিড, তাহলে ইন্টারচেঞ্জ অফ পার্টস উইথ স্পিচ দরকার আছে বাবা? অবশ্যই দরকার আছে। টু সাকসিড ইন লাইফ ইউ মাস্ট ওয়ার্ক হার্ড। কি বলেছিলাম, পড়াইছি, মোডাল ভার্বের পরে কি বসে? ভার্বের একদম বেস ফর্ম বসে। সো টু সাকসিড ইন লাইফ ইউ মাস্ট ওয়ার্ক হার্ড। তাহলে এই যে দেখো ওয়ার্ক হচ্ছে আমার এখানে ভার্ব, এইটা থেকে নাউন বের করতে বলি, পারবা? এটা নাউন হচ্ছে ওয়ার্কার। পারতে হবে বাবা, পারতে হবে, চেষ্টা করতে হবে, তাহলেই তুমি সাকসেসফুল হতে পারবা। তাহলে ভাই সাকসেসফুল জানি কিন পার্টস অফ স্পিচ, সাকসেসফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। সাকসেসফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। ভাইয়া সাকসেসফুল তো অ্যাডজেক্টিভ না? আচ্ছা আচ্ছা, সাকসেসফুল যদি অ্যাডজেক্টিভ হয়, এই সাকসেসফুল অ্যাডজেক্টিভ হইলে এটার অ্যাডভার্ব জানি কি বাবা? এটার অ্যাডভার্ব হচ্ছে সাকসেসফুলি। সাকসেসফুলি, ঠিক আছে? তাহলে এই যে ঘটনাগুলো, এটা ইজি, আহামরি কিছু না, খুবই ইজি। তারপরে মনোযোগ দেই না, তাই অনেকে বুঝি না, পারি না। সাকসেসের জায়গায় সাকসিড, সাকসিডের জায়গায় সাকসেস, সাকসিডের জায়গায় লেখা রাখে হচ্ছে সাকসেসেড, সাকসেসেড। তাহলে এই ভুল করা যাবে না, এই ভুল করা যাবে না, শিখতে হবে, শিখতে হবে, জানার চেষ্টা করতে হবে। তাহলে এই যে ইন্ডাস্ট্রি, অনেস্টি, অথবা আমি বলতে পারি ট্রুথফুলনেস ইজ এ গ্রেট ভার্চু। ট্রুথফুল, একটা এল হবে, নেস ইজ এ গ্রেট ভার্চু। বললাম হচ্ছে যে আইমান ভাইয়া মানে আয়মান সাদিক, আয়মান সাদিক is truly a gentleman। কি বললাম? যে আয়মান সাদিক ভাইয়া is truly a gentleman। gentleman, আমরা বললাম যে he is a true person। কিছুটা ইনফরমাল কথা বলতেছি, যাই বলতেছি, তার মানে এই ঘটনাগুলো লেখার দরকার কি ছিল ভাইয়া? লেখার দরকার ছিল এই ট্রুথফুলনেস হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো সব কি? এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে এখানে বলতেছি যে গ্রেট, এই গ্রেট হচ্ছে আমার অ্যাডজেক্টিভ।
এই যে ট্রু, এই ট্রু হচ্ছে অ্যাডজেক্টিভ। এই পারসন, পারসন হচ্ছে নাউন, সিঙ্গুলার নাউন। এটার প্লুরাল ফর্ম কি বাবা? এটার প্লুরাল ফর্ম হচ্ছে পিপল। ইংলিশ কিভাবে লিখবা যদি নাই জানো? ল্যাঙ্গুয়েজটা যদি নাই জানো, খালি টুকটাক ওই মেসেজ করতে পারলেই লেখা হয়ে যায়? হাত ব্যথা হয়ে যেতেছে, হয়তো সারা রাত হাত আরো ব্যথা করবে। তোমাদের আবার যে অ্যাসাইনমেন্ট দিতে হবে, অ্যাসাইনমেন্ট তো দেখে দেখে লিখতে হয়, তাই না? অ্যাসাইনমেন্ট কপি করা না লিখলে তো হয় না। বুঝো নাই? এইভাবে করে তো শিক্ষা ব্যবস্থা আগায় যাবে। এই হচ্ছে ঘটনা আর কি। তাহলে এই যে ট্রুলি, এই ট্রুলি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে কিভাবে বসছে? এই যে বি ভার্বের পরে বসছে। তাহলে প্রত্যেকটা ইনস্ট্যান্স সম্পর্কে আমি বলেছি, ঘটনা সম্পর্কে তোমাদের বলেছি। তাহলে ঘটনাটা হচ্ছে যে এইভাবে করে আমার সেন্টেন্সে জিনিসগুলোকে মানায় রাখতে হবে। ঠিক আছে? এই যে ট্রুথ, তাহলে আমাকে বলো ট্রুথ কোন পার্টস অফ স্পিচ? দেখি কয়জন আছে আমাদের সাথে এবং কয়জন এটার অ্যান্সার দিতে পারে। ট্রুথ কোন পার্টস অফ স্পিচ? দেখি কে আছে, একটু সার্চ দেই। কে কে আছে একটু দেখি। ট্রুথ আমাদের কোন পার্টস অফ স্পিচ দেখি। ওকে, আমরা একটু রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দিলাম, এখনই চলে আসবে। ট্রুথ কোন পার্টস অফ স্পিচ দেখি আমাদের কে বলতে পারে, কে বলতে পারে সবার আগে একটু দেখি। 100 জন আছে, আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ। 100 জন আছে, তোমাদেরকে ধন্যবাদ, ধন্যবাদ। ট্রুথ হচ্ছে নাউন, থ্যাংক ইউ ভেরি মাচ। ট্রুথ হচ্ছে কি? ট্রুথ হচ্ছে নাউন। ট্রুথ হচ্ছে নাউন। ট্রুথ মানে কি? ট্রুথ মানে হচ্ছে ফ্যাক্ট। ট্রুথ মানে হচ্ছে রিয়েলিটি, বাস্তবতা। এগুলো কিন্তু এটার সিনোনিম। তাহলে এই যে তোমাদের সিনোনিম অ্যান্টোনিম পরীক্ষায় আসে, এগুলোকে আলাদা মুখস্থ করার দরকার নেই। বোর্ডের কোশ্চেন গুলো দেখো, তোমার যে বইটা আছে, এই যে বইটা, এই যে অমূল্য রতন, এই বইটা পড়ো। এই বইটা পড়ার সাথে সাথে ক্লাসগুলোকে মনোযোগ দাও। স্যার ম্যাডামকে জিজ্ঞেস করো, নিজে একটু রিসার্চ করো যখনই ইংলিশ পড়তেছো ক্লাসগুলোর সাথে তালে তালে। অ্যাট লিস্ট যদি বাসায় নাও পড়ো, অ্যাট লিস্ট। ঠিক আছে? জিনিসগুলোকে গুরুত্ব দিও ভাইয়া। তাহলে ভাইয়া কেন এত ঘটনা বললেন? তার কারণ হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট নাউন গুলাকে, অ্যাবস্ট্রাক্ট নাউন গুলোকে বিভিন্ন ফেজে পাওয়া যায়। কিভাবে? প্রথমত আমরা বলতে পারি কমন নাউন। কি নাউন? কমন নাউন। ধরো চাইল্ড, চাইল্ড হচ্ছে কমন নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন এটা কি হবে? চাইল্ড হুড। ধরো বয় হচ্ছে কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনে কি হবে? বয় হুড। তাহলে কথায় কথায় আমরা যে বলি আই রিয়েলি মিস মাই চাইল্ডহুড, আমি কি বলি? আমি বলি আই রিয়েলি মিস মাই চাইল্ডহুড। এই চাইল্ডহুড হচ্ছে নাউন, আরো সহজ করে বললে অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার আমরা অ্যাডজেক্টিভ থেকেও দেখলাম, একটু আগেই দেখলাম, অ্যাডজেক্টিভ থেকেও আমরা কি পেতে পারি? অ্যাবস্ট্রাক্ট নাউন পেতে পারি। যেমন হ্যাপি থেকে আমরা কি পেয়েছি? হ্যাপিনেস। আমরা অনেস্ট থেকে কি পেয়েছি? অনেস্টি। তার মানে আমরা ইজিলি কি বলতে পারি? আমরা বলতে পারি যে রাকিব ইজ অ্যান অনেস্ট পারসন, হি নোজ দ্যাট honesty না কিন্তু, honesty is the best policy। তার মানে সে জানে যে এই অনেস্ট হচ্ছে আমার অ্যাডজেক্টিভ আর এই অনেস্টি হচ্ছে আমার নাউন। দ্যাট ইজ ইট। আবার আমরা ভার্ব থেকেও, কি থেকে? আমরা ভার্ব থেকেও আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন পেতে পারি। যেমন অ্যারাইভ মানে হচ্ছে আগমন, কারো আগমন। তাহলে এর নাউনটা হচ্ছে অ্যারাইভাল। নাউনটা কি? অ্যারাইভাল। তাহলে আমি সেন্টেন্স হিসেবে লিখতে পারি যে হি উইল অ্যারাইভ সুন। হি উইল অ্যারাইভ সুন। আই রিয়েলি do not know the time of his arrival। এইভাবেই থাকে। আমি তো জাস্ট এখানে ছোট ছোট বাক্য বলতেছি, আমরা প্র্যাকটিস করার সময় তোমাকে
হাতে কলমে দেখাই দিব গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিসে যে কেমন আছে বোর্ড কোশ্চেন গুলা কেমন আসছে। তাহলে দেখো এই অ্যারাইভাল হচ্ছে কি আমার নাউন। আর একটা জিনিস কি দেখলাম যে এইরকম পজেসিভ নাউনের পরে পজেসিভ প্রোনাউনের পরে এরকম বসে। কারণ তোমাদের যখন আমি প্রোনাউন পড়াইছি, প্রোনাউনের আমরা তিনটা জিনিস পড়াইছি, প্রোনাউনের আমরা তিনটা ফর্ম পড়াইছি, 3 ফর্মস আমরা পড়িয়েছি। সে কি কি? সে হচ্ছে পার্সোনাল প্রোনাউনের, অ্যাকচুয়ালি পার্সোনাল কথাটা লিখতেই হয়। সেটা হচ্ছে কি কি? সেটা হচ্ছে সাবজেক্টিভ, অবজেক্টিভ আর হচ্ছে পজেসিভ। তার মানে এই যে এখানে আমরা লিখতেই পারি, কি লিখতে পারি যে আই, মি, মাই অর মাইন ডাবল পজেসিভ, হি, হিম, হিজ, উই, আস। আর কি বলো দেখি, কে বলতে পারবা এর পজিটিভ কি হবে? উই, আস কি হবে পজিটিভ? আওয়ার, এক্সেট্রা এক্সেট্রা। এরকম পড়তে হবে, জানতে হবে, বুঝছো? আমাকে বলো বুঝছো কিনা। পড়তে হবে, জানতে হবে, চেষ্টা থাকতে হবে, মন মানসিকতা থাকতে হবে। মন মানসিকতা যার নিচু ছোট সে কোনোদিন শিখতে পারে না, সে কোনোদিন লাইফে কিছু করতে পারে না। লাইফে শিখতে হলে শেখার মতো শিখবা, না হলে কিচ্ছু করার দরকার নাই, বুঝতে পারছো? এ অনেস্ট হবে না, এন অনেস্ট হবে, ঠিক আছে? মানে ব্যাপারটা হচ্ছে শিখতে হবে এবং প্রচুর পড়বা, বুঝবা। দেখবা জিনিসটা হচ্ছে কি এই সময়টাই পড়ার আর বুঝার, এরপরে আর সময় পাবা না কখনো বাবা, বুঝতে পারছো? এখন থেকেই চেষ্টা করো, এখন থেকেই চেষ্টা করো। ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে, এখন বলো আর কার কোনো কোশ্চেন আছে? আমরা কি আরো পড়াবো নাকি আজকের মতো এখানে ক্ষমা দিব? বলো, আজকের মতো এখানে ক্ষমা দিব? তোমরা কি আজকে কিছু শিখলা? আজকে কিছু শিখতে পারছো নাকি আরো কিছুক্ষণ শেখালে শিখতে পারবা? বলো আমাকে, আমাকে বলো। যদিও হাত আমার ফুলে গেছে কিছুটা, বাট ইটস ওকে, আই হ্যাভ নো প্রবলেম। বলো আমাকে, বলো, আমি একটু দেখি, সার্চ করি। কমেন্ট পড়তে পারি না তো, এত কমেন্ট পড়তে ভালো লাগে না। জাস্ট রেগুলার কমেন্ট পড়বো, যেটা না পড়লেই না, যেটা পড়লে আমি কিছু দিতে পারবো এরকম। ওইটা ছাড়া কমেন্ট না পড়লেও অ্যাকচুয়ালি চলে, বুঝতে পারছো? না পড়লেও চলে। আমার ক্লাসটা কই, উধাও হয়ে গেল নাকি? ক্লাসই তো পাচ্ছি না। হ্যাঁ পাইছি এবার, বলো, বলো দেখি। আচ্ছা, ছুটি দেন, শিখছি। থ্যাংক ইউ, ক্ষমা দিব, আচ্ছা ঠিক আছে। অল ক্লিয়ার, জলিল খান। অল বানান ঠিক করে লিখলে চলে যাব, এ ডাবল এল অল। উল্টা পাল্টা লিখলে খারাপ লাগে, ভাল লাগে না, ঠিক আছে? আরো পড়ান, ক্ষমা দেন, ঠিক আছে ক্ষমা দিলাম, ঠিক আছে আরো পড়ান। ওকে ডান, ওকে ডান। ভাইয়া অ্যাসাইনমেন্ট দিবেন না? শুরু হয়ে গেছে মানে, এখন আবার শুরু হবে অ্যাসাইনমেন্ট। আচ্ছা অ্যাসাইনমেন্ট দিব, আজকে না হলে ভালো, ঠিক আছে আজকে না হলে ভালো। ওকে, তাহলে ব্যাপারটা হচ্ছে কি জানো, তোমরা একটু মানে কি হচ্ছে, একটু প্র্যাকটিস করার সময় বুঝে বুঝে প্র্যাকটিস করো। তোমরা যে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস গুলো করো, 15টা নাম্বার একবার অনুধাবন করো এইভাবে করে, যে 15 নাম্বার ফার্স্ট পেপারে শুধুমাত্র গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস। শুধুমাত্র যদি 50টা মডেল টেস্ট করলেই তুমি উত্তর দিতে পারো, আর ওই আশায় আছো যে পরীক্ষার হলে প্রশ্ন অ্যান্সার লিক হবে বা আগের রাতের প্রশ্ন লিক হবে, হইতে পারে। পৃথিবীতে যে কোনো কিছু হতে পারে, পৃথিবীতে হয় না এমন কোনো কিছু নাই। কিন্তু তার আশায় যদি বসে থেকে তুমি তোমার এই গোল্ডেন অপরচুনিটি মিস করো, যে না পড়াশোনা করবো না, শুধু ওইটার জন্য বসে থাকবো, তাহলে তুমি ডিসিশন নাও তুমি কি করবা, ঠিক আছে? সো এই হচ্ছে কথা। সো সো ফার সো গুড। ওকে ঠিক আছে, ডান। ভাইয়া আমু বলছে ক্ষমা দিতে, আচ্ছা ঠিক আছে ক্ষমা দিলাম। ঠিক আছে ভাইয়া, কালকে আর দেখা হবে। ওকে, কালকে দেখা হবে। ওকে ডান ডান, কালকে দেখা হবে। আজকের ক্লাসটা সবাই দেখে নিও, ভালো লাগবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো সবাই অনেক ভালো থাকো, এখন থেকে প্র্যাকটিস করব, মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবা ইনশাল্লাহ, ঠিক আছে? মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবা। আর তোমাদের অ্যাসাইনমেন্ট মানে টাস্ক, 7th উইকের টাস্কের ব্যাপারে বলি। একটা স্পিচ লিখতে বলছে বাপ আমার, বাপ আমার তোমাদের একটা স্পিচ লিখতে বলছে, স্পিচ, একটা স্পিচ। জীবনে কি ভাষণ দাও নাই? বাংলায় বলে ভাষণ। ভাষণ বলছে 250 শব্দে লিখতে, 250 ওয়ার্ডস এর ভিতরে লিখতে বলছে। তাহলে এই যে ভাষণটা, আমি তোমাদের যে ডেমো দিব, ওই ডেমো ভাষণ হবে 700 ওয়ার্ডের। এবার লিখে উড়াই দিয়ে এসো, সমস্যা নেই। কারণ কি, আমি চাই না কেউ আর এই কাজটা করো, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, অনুরোধ করব। শিক্ষা ব্যবস্থা একটা জোক হয়ে গেছে, শিক্ষা ব্যবস্থাটা অলরেডি একটা জোক হয়ে গেছে। আমি যে বক বক করতেছি, আমি জানি এই বক বকের কোনো লাভ নাই, তারপরও করতে হয়, কারণ এইটা আমার পেশা, এটা আমার নেশা। আর আমার ইচ্ছা আছে তোমরাও ভালো কিছু শিখো আমার কাছ থেকে। এমন যেন না হয় পরবর্তী থেকে আমাকে তুমি ভর্ৎসনা করো, গালি দাও, যে কিছু শেখায় নাই, শুধুমাত্র লামসাম দিয়েছে।
আমি ভাই একদম মফস্বল এলাকার মানুষ, আমি এই ওয়ার্ড গুলো এন ইউজ করতেছি তোমার ব্রেইনটাকে একবার বলার জন্য, একটু বুঝো, ঠিক আছে? তো একটা ভাষণ আমি লিখে দিব, আমি 700 ওয়ার্ডের লিখবো, এরপরে কপি করে দিও, কাইটা দিবে কিন্তু সব, মনে রাখো, ঠিক আছে? এবং এটা স্ট্রিক্টলি বলা আছে এটা ডেমো, দ্যাট ইজ ইট। সো ডেমোর ব্যাপারটা কি জানো? ব্যাপারটা হচ্ছে একটা স্পিচ শুরু করতে এটা একটা বডি লাগে, বডির আগে একটা স্যালুটেশন লাগে। ভাইয়েরা আমার, আজকে আপনাদের সাথে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি এসেছি। তোমাদেরকে বঙ্গবন্ধুর ভাষণটা তো আপু পড়াবে, আই উইশ আমি পড়াইতে পারতাম, তাহলে বঙ্গবন্ধুর ভাষণটা তোমাদের অনেক মজা করে পড়াইতে পারতাম। যাই হোক, সো স্যালুটেশন লাগবে, বডি লাগবে, তারপর একটা কনক্লুশন লাগবে। স্যালুটেশনে কি থাকবে? ওরা বলে দিছে যে তোমার পরিচয়টা দিতে হবে। কি দিতে হবে? তোমার তোমার পরিচয় দিতে হবে, মানে তুমি কি করছো, তুমি গ্রাজুয়েশন করছো কিনা, তোমার ফ্যামিলি কি, বাবা কি, 2-3 লাইনে এগুলা লিখতে হবে। তারপরে লিখতে হবে তোমার পার্টিটা কেন তোমাকে চুজ করেছে, কি হিসেবে তোমাকে চুজ করেছে, ঠিক আছে? আর প্রথমে তো বলবাই আসসালামু আলাইকুম, গুড ইভিনিং, গুড আফটারনুন, হাউ আর ইউ অল, এই টাইপের কিছু তো লিখবাই। হ্যাঁ, আই এম ভেরি মাচ গ্ল্যাড টু বি হিয়ার উইথ গাইজ, এই টাইপের কথা তো এমনিই চলে আসে। তারপরে বডিতে কি থাকবে? বডিতে থাকবে হচ্ছে অ্যাজ এ মেয়র, তোমাকে বলেছে অ্যাজ এ মেয়র না, কিন্তু এইখানেই ভুলটা হয়। সবাই দেখলাম অ্যাজ এ মেয়র লিখতেছো, অ্যাজ এ মেয়র না বাবা, অ্যাজ এ মেয়র ক্যান্ডিডেট। ক্যান্ডিডেট মানে হচ্ছে মেয়র হও নাই তুমি, মেয়র হওয়ার জন্য সবার কাছে ভোট ভিক্ষা চাইতে হবে, ভিক্ষা চাইতে আসছি আমরা, ভোট। আচ্ছা যাই হোক, জোকস অ্যাপার্ট। সো বডিতে আমার এজ এ মেয়র ক্যান্ডিডেট, তুমি নিজেকে কিভাবে দেখো এবং তোমার সোসাইটি থেকে শুরু করে পুরো সিটিতে তুমি কি ধরনের পরিবর্তন আনবা, কারণ মেয়র তো একটা সিটির হয়, তাহলে সিটি কথাটা আসবে এক্স ওয়াই জেড এবিসি, যে কোনো সিটি হতে পারে। তারপরে কি হবে? তারপরে হচ্ছে আমাদের কনক্লুশন আসতে হবে। কি করতে হবে? কনক্লুশনে। এখন কি কি হতে পারে এটা তো আর আমি বলতে পারবো না, এটা আমি আমার মতো কয়েকটা কথা বলবো, তুমি তোমার মতো কিছু কথা বলবা, এক একজন এক একজনের মতো করে বলবো, এবং সব ধরনের রাইটিং তুমি করতে পারবা, কারণ এইটা হচ্ছে ফিকশন রাইটিং, এটা কিন্তু নন ফিকশন না। নন ফিকশন মানে বাস্তবতা হইতো, তুমি এখানে বাস্তব বাস্তব অবস্থায় তুমি মেয়র ক্যান্ডিডেট না, তোমাকে ভাবতে বলছে, তোমাকে থিঙ্ক করতে বলছে। ইউনিট 3 আছে না, ড্রিম অধ্যায়, আই হ্যাভ এ ড্রিম, একটু পইরো। কার বলতে পারবা উক্তিটা? আই হ্যাভ এ ড্রিম, কেউ বলতে পারবা এটা কার উক্তি? কয়জন পড়ছো আই হ্যাভ এ ড্রিম? পড়েছো? লেসন 4 পড়ো নাই, দেখছো? তাহলে পড়ো নাই, সেইখানের উপর ভিত্তি করে এই জিনিসটা লেখার জন্য বলছে। তাহলে বুঝো বাবা, বুঝো জিনিসগুলাকে, বুঝো, বুঝবি বুঝবি নাহলে ধরা খাবি, বলে না? বুঝতে হবে। তাহলে বডিতে তুমি তোমার পরিকল্পনা নিয়ে কথা বলবা, পরিকল্পনা, মাঠঘাটের উন্নয়ন করবা, রাস্তাঘাট ভালো করে দিবা, ঘরে ঘরে পানি দিবা, বিদ্যুৎ সমস্যার সমাধান করবা, জিম ফ্যাসিলিটিস বানাবা, বড় বড় মাঠ তৈরি করে দিবা, তারপর হচ্ছে আর কি কি করবা, যা মন চায় করবা আর কি, সব লিখে দিবা। আর কনক্লুশনে কি করবা? কনক্লুশনে করবা হচ্ছে যে তুমি তো অনেক কিছু করবা, আগের মেয়র এগুলা করে নাই, আগের মেয়র এরকম এরকম করে নাই, যদি তোমাকে ভোট দেয় তুমি তাদের আস্থার প্রতীক হবা। হ্যাঁ, তোমার কে যেন ভোট দেয় এই দোয়া যেন তারা করে, এই অবস্থায় তুমি তাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছ, এইভাবে করে তুমি কি করবা? শেষ করে দিবা। তো এই যে ব্যাপারগুলা, এই ব্যাপারগুলা মানে মানে এই ব্যাপারগুলা খুব কঠিন কিছু না, এই ব্যাপারগুলা খুবই ইজি, ঠিক আছে? এগুলার জন্য পাগল হওয়ার কিছু নাই ভাই, এগুলার জন্য পাগল হওয়ার কিছু নেই। হ্যাঁ, এগুলার জন্য মানে পাগল হওয়ার কিছু নেই, এগুলা বুইজা বুইজা কাজ করতে হয়, ঠিক আছে? এগুলা বুইজা বুইজা কাজ করো, জীবনে অনেক কিছু করতে পারবা, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ওকে। মেয়র মানে হচ্ছে নগরপতি, নগরপতি, মেয়রকে বলা হয় নগরপতি, বেটা এটাই জানো না তুমি? তাইলে হবে, মেয়র মানে হচ্ছে নগরপতি, ঠিক আছে? মার্টিন লুথার কিং, থ্যাংক ইউ জাহানারা আক্তার রুবিনা, থ্যাংক ইউ ভেরি মাচ মার্টিন লুথার কিং, থ্যাংক ইউ, দ্যাট ইজ ইট, ওকে। সো এই হচ্ছে কথা। হ্যাঁ, এগুলাই বলবা। হ্যাঁ, আমি যদি মেয়র হই রাস্তাঘাট স্কুল কিছুই থাকবে না। সো জিনিসগুলা বুঝবা, খেলবা, আনন্দ করবা, শিখবা, কিন্তু বুঝে বুঝে পড়াশোনা করবা। তো সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে কালকে। কালকে অনেক মজা হবে, কারণ কালকেও আমার ক্লাস রাত্রে, এবং আমরা পড়বো, আমরা শিখবো, আমরা জানবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ যেন আমাকে বাঁচায় রাখে, এই দোয়া করবা। তোমরা সুস্থ থাকো, বেঁচে থাকো, এই দোয়া করি। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকো।